কিরচপস ল, দুটো ল আছে এটার, কারেন্ট ল আর ভোল্টেজ ল। মেনলি অ্যাপ্লিকেশানের জন্য এই ল ইউজ করা হয়, বাট লটা খুব ইজি, বাট অ্যাপ্লিকেশানটাই প্র্যাকটিস করতে হবে। খুব সিম্পল, লটা একদম বেসিক। দুটো কনজারভেশনের উপর দুটো ল, একটা হচ্ছে চার্জ কনজারভেশন, একটা হচ্ছে এনার্জি কনজারভেশন। সিম্পল ফার্স্ট বলছি, ফার্স্ট হচ্ছে কিরচপস ল বা ফার্স্ট ল, কিরচপস ফার্স্ট ল। কিরচপস ফার্স্ট ল, और এটাকে বলা হয় কেসিএল, কিরচপস কারেন্ট ল। কিরচপস কারেন্ট ল, और এটাকে বলে জাংশন ল। জাংশন ল কনসেপ্টটা কি? বেসিক্যালি জাংশন রুল, আচ্ছা এটা কেসিএল বলে, কিরচপস কারেন্ট ল আর কেসিএল আমরা শর্টে বলি যখন অ্যাপ্লিকেশন করি, যে অ্যাপ্লাইং কেসিএল, তো সেটা কিরচপস কারেন্ট রুল বলছি। বেসিক ব্যাপারটা হচ্ছে জাংশন রুল বলতে এটা যে সিম্পল এটা সার্কিটের কোনো জাংশন। সার্কিটের কোনো জাংশন বলতে অনেক কটা রেজিস্ট্যান্স এসে জয়েন হয়েছে। সিম্পল এখান থেকে একটা রেজিস্টার, এখানে কোনো রেজিস্টার বেরিয়ে গেছে, এখান দিয়ে একটা রেজিস্টার সাপোজ বলছি। তো এইটাতেই কোনোটাতে কারেন্ট এই জাংশনে আসছে, কোনোটাতে বেরোচ্ছে, কারেন্টগুলো মিট করছে না। এই সার্কিটের রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে কারেন্ট ফ্লো করছে, মিনস কি যে প্রত্যেকটা ব্রাঞ্চ দিয়ে কারেন্ট ফ্লো করছে। তাহলে সিম্পল আমি বললাম এটা দিয়ে I1, কোনোটাতে ঢুকছে ধরো I1, এটা বললাম I2, এটা বললাম I3, সাপোজ I4 কারেন্ট বললাম। তাহলে এই যে কারেন্টগুলো একটা জাংশনে বলছে, এই কারেন্টগুলোকে অ্যাড আপ করার রুল হচ্ছে, মানে কারেন্টগুলোকে রিলেট করা, এটা বেসিক্যালি অ্যালজেব্রিক সাম বলবো। অ্যালজেব্রিক সাম বলতে ব্যাপারটা কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ সেটা একটু মাইন্ড করতে হবে। সিম্পল যদি কোনো জাংশনে কারেন্ট আসে, এটাকে জাংশনের রেফারেন্স পয়েন্ট যদি কনসিডার করো, তাহলে এখানে যত কারেন্ট আসবে সেগুলোকে পজিটিভ কারেন্ট ধরবো, আর যত কারেন্ট এখান থেকে লিভ করবে সেগুলোকে নেগেটিভ কারেন্ট কনসিডার করবো। সেই সেন্সে তুমি অ্যালজেব্রিক সাম বলতে পারো। এটা আমি বলতে পারি সাম অফ কারেন্টস ইকুয়ালস টু 0, I ইজ ইকুয়ালস টু 0। যতগুলো কারেন্ট আসবে 1 2 3 4 ডট ডট এন নাম্বার অফ, আচ্ছা জাংশন বলতে ব্যাপারটা কীরকম, অ্যাটলিস্ট মিনিমাম তিনটে রেজিস্টার একটা পয়েন্টে জয়েন হতে হবে, তবে জাংশন ফর্ম হবে। আর না হলে একটা দুটো রেজিস্টার সাপোজ আমি বলছি এরকমভাবে R1 R2 সাথে জয়েন হয়েছে। তাহলে এই জায়গাটা দেখো, যদি কোনো কারেন্ট আসে তাহলে অবভিয়াসলি একটাই ব্রাঞ্চ না, তাহলে এটাও একটা জাংশন। বাট এখানে আমাদের জাংশন লাইক কনসিডার হবে না, আমাদের জাংশন রুলে এটা কিন্তু এটাকে নোড বলা হয়। মানে সিম্পল আমি বলতে পারি এটার সঙ্গে এটা জয়েন হওয়া মানে জাংশন বলতে পারো, মানে আমরা নর্মাল লজিকে জাংশন বলবো, বাট লতে আমরা যেটা ইউজ করবো সেটা কিন্তু জাংশন হবে না। কারণ হচ্ছে বেসিক্যালি এখানে কোনো একটা কারেন্ট আই যদি আসে তাহলে তো ওই আইটাই পাস করে যাবে, এখানে তো কোনো ব্রেক করার চান্স নেই না, পুরো আইটাই আই হয়ে বেরিয়ে গেল। যেই কারণে এখানে কিন্তু এটাকে অ্যাপ্লাই করতেই পারো, বাট জাংশন বলতে গেলে আমরা অ্যাটলিস্ট তিনটে মিনিমাম মানে ব্রাঞ্চ জয়েন হবে একটা পয়েন্টে, তখন আমরা সেটাকে জাংশন বলবো। তো এটা হচ্ছে বেসিক রুল, যে সাম অফ কারেন্টস অ্যাট এ পয়েন্ট অ্যাট এ জাংশন ইকুয়ালস টু 0। এখন এই অ্যালজেব্রিক সাম বলতে কি বলছি, সাম বলতে অ্যালজেব্রিক সাম বলছি, এটা বলতে বলছি যতগুলো পজিটিভ, ধরো এই ডায়াগ্রাম আমি যদি বলি, তাহলে এখানে এগুলো ভ্যালু যদি আমি বলি I1 I2, ধরো কিছু একটা বললাম, যে এখানে তোমার I1 এটাকে আমি পজিটিভ বলবো, তাহলে প্লাস I1, I2টা সেটাও পজিটিভ, যেহেতু জাংশনে আসছে, যেগুলো আসবে সেগুলোকে পজিটিভ ধরবো, I4 সেটাও আসছে, বাট I3টা নেগেটিভ বলবো, তাহলে কি বলবো প্লাস অফ মাইনাস I3, মানে মাইনাস I3 ইকুয়ালস টু বলতে পারি 0। সেখান থেকে তাহলে কি রুলটা কি পাচ্ছি, I1 প্লাস I2 প্লাস I4 ইকুয়ালস টু I3, এই হচ্ছে বেসিক রুল। আর এটাকে আমি এই যে কনক্লুশনে দাঁড়ালাম, এটা আবার কিভাবে বলতে পারি, এটা হচ্ছে সাম অফ এন্টারিং কারেন্ট যতগুলো ঢুকেছে এই জাংশনে ইকুয়ালস টু সাম অফ লিভিং কারেন্ট। যদি আরও লিভ করতো, আরও কিছু ব্রাঞ্চ থাকতো, হয়তো এখানে একটা রেজিস্টার বললে যেটা দিয়ে কারেন্ট বেরিয়ে যাচ্ছে, তাহলে এখানে বললাম হয়তো I5 একটা কারেন্ট বেরিয়ে গেল, তাহলে আমি বলতে পারি যে এটাও লিভ করছে, মানে I5 মাইনাস করবো, এখানেও এটা মাইনাস মানে এই দিকটা হয়ে যাবে, I3 প্লাস I5 যেগুলো লিভ করছে সেগুলোকে একটা সাইড বলবো, আর যেগুলো এন্টার করছে সেগুলোকে একটা সাম। তাহলে আমি বলবো সাম অফ এন্টারিং কারেন্ট, সেটাকে পজিটিভ কারেন্ট কনসিডার করলাম, বা
আলাদা করে যদি বলা সাম অফ এন্টারিং কারেন্ট ইকুয়ালস টু সাম অফ লিভিং কারেন্ট। এটা বেসিক্যালি কি না চার্জে কনজারভেশন। সিম্পল, এখানে যতগুলো চার্জ, যতটা অ্যামাউন্টে চার্জ আসছে কোনো একটা সার্টেন ইন্টারভ্যাল অফ টাইমের জন্য, আমরা রেট বলছি, তাহলে পার ইউনিট টাইমে এখানে যতটা অ্যামাউন্টে চার্জ আসছে কন্টিনিউয়াসলি অতটাই চার্জ ফ্লো করে যাচ্ছে আউটসাইডে। তাহলে আমি বলতে পারি এটা হচ্ছে কনজারভেশন অফ চার্জ বেসিক্যালি। যেটা কি মিন করছে না সিম্পল একটা জাংশনে যতটা অ্যামাউন্টের চার্জ এন্টার করছে ততটা অ্যামাউন্টের চার্জটা লিভ করবে কোনো একটা সার্টেন ইন্টারভ্যাল। যদি পার ইউনিট টাইম বলি তাহলে সেটা কারেন্ট বলবো, তাহলে কারেন্ট এন্টারিং অ্যাট এ জাংশন ইকুয়ালস টু কারেন্ট লিভিং ফ্রম দ্য জাংশন। তো একটা এক্সাম্পল, সিম্পল কয়েকটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে জাস্ট। তবে হ্যাঁ, কিছু কিছু কেসে কমপ্লিকেটেড হয়ে যায়, অনেকটা দেখে বুঝতে পারবে না সিম্পল লজিক। জাস্ট আমি কনসিডার করছি R1 একটা রেজিস্টার, 2 3 আর 4। আচ্ছা, তো এইটাতে আমি বললাম সাপোজ কারেন্টগুলো কিছু একটা ফ্লো করছে, এটাতে আমি সাপোজ আই বললাম, আর এগুলোতে কারেন্টগুলো আমি নোট করে দিলাম। এই রেজিস্ট্যান্সের কোনো ভ্যালু নেই, সিম্পল ব্রাঞ্চ ভাবো, যেখানে আমি বললাম 2 অ্যাম্পিয়ার, 3 অ্যাম্পিয়ার, সাপোজ 5 অ্যাম্পিয়ার বললাম, এখানে আমি বলছি 4 অ্যাম্পিয়ার। আচ্ছা, তাহলে এই কয়েকটা যদি কারেন্ট আমি কনসিডার করে নিই, একটা আননোন আছে মানে কি কটা লিভ করছে বলো। তুমি এখানে যদি আমি লজিকটা লজিক আপের উপরে যে ফর্মুলাটা লিখলাম সেটা লজিক ওয়াই যদি লিখো, তাহলে এইটা 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 এন্টার করছে, তাহলে এন্টারিং কারেন্ট কি লিখবো একদিকে লিখে নাও 2 + 3 + 4, সেটা ওয়াই লিখলে এটা আমরা লিখে দিলাম এন্টারিং কারেন্ট ইকুয়ালস টু লিভিং কারেন্ট। লিভিং কারেন্ট কি আছে না তোমার আই আননোনটা আছে অ্যান্ড তার সঙ্গে 5 অ্যাম্পিয়ার আছে, সেটা দিয়ে বলতে পারো। তাহলে সেখান থেকে আই এর ভ্যালু কত পাচ্ছি 435 মানে 4 অ্যাম্পিয়ার হয়ে গেল। এটা হলো। আর আরেকটা লজিক যদি বলি তাহলে এখান থেকে কি বলবো 2 এন্টারিং, 3 এন্টারিং, 4 এন্টারিং, 5 লিভিং, আর আইটা তুমি লিভিং কনসিডার করেছো। এই কারেন্টটা আননোন যখন রেখেছো, তাহলে এখানে আমি সাপোজ বললাম, দেখো এখানে আমার ভ্যালু ওয়াইজ কি বেরোলো এটা। এখন কেউ যদি এই জিনিসটাকেই বলতো, এরকম ব্যাপারটা কনসিডার করো যে এরকমভাবেই আমি বলছি, জাস্ট এখানে বললাম রেজিস্ট্যান্সের ভ্যালু নেই, এখানে 2 অ্যাম্পিয়ার বলছি, রেজিস্ট্যান্সের কাজে কিছু আসবে না রেজিস্ট্যান্সের ভ্যালু। সাপোজ 3 অ্যাম্পিয়ার বললাম, আমাকে 5 অ্যাম্পিয়ার এদিকে লিভ করিয়ে দিয়েছে, এখানে একটা 4 অ্যাম্পিয়ার। তো এইটাতে আমরা সাপোজ কারেন্ট বের করতে বলেছে, যে আই এর ভ্যালু, ইভেন ডিরেকশনটাও বলেনি, কারেন্টটা লিভ করবে কি এন্টার করবে। তাহলে এই আই এর ভ্যালু যদি ক্যালকুলেট করতে বলা হয় এই ব্রাঞ্চে, তাহলে সেখানে তুমি অ্যাজিউম করো তোমার মতো করে যে এখানে আমি সাপোজ বললাম এইটা প্লাস এইটা, এগুলো সব এন্টার করেছে, তাহলে যেগুলো এন্টার করেছে সেগুলো আগে লিখে নাও, লিভ করেছে মাইনাস করে দাও। তুমি এইটাকে আগে অ্যাজিউম করে নাও যে এটা কি কনসিডার করবে, এন্টার করবে কি লিভ করবে, ইচ্ছে মতো। আমি সাপোজ অ্যাজিউম করলাম তোমার আগের কন্ট্রাডিকশন যদি আমি বলি, তুমি এটাতে জেনে গেছে আগের কেসে যেটা লিভ করবে, সাপোজ আমি বললাম এন্টার করবে, তুমি ধরে নিলে ভুল করে, কারণ অতটা সিম্পল তো সব কেসে হবে না, সেখানে এন্টার করবে ধরে নিয়ে যদি, তাহলে সেই ওয়াইজ আমি বলতে পারি যে এটার অ্যাক্রসে এই জাংশনে এখানে আরেকটা এন্টার করছে, তাহলে এটাকেও প্লাস আই করে দাও ইকুয়ালস টু 0। তাহলে আই এর ভ্যালু যদি আমি বের করি কত পাবো 43729 -4 এটা কি মিন করছে -4 অ্যাম্পিয়ার, মানে তোমার অ্যাজাম্পশন ভুল ছিল, ভ্যালু ঠিক আছে, ভ্যালু যেটা বেরোবে সেটা বেরিয়ে যাবে 4 অ্যাম্পিয়ার, বাট তোমার অ্যাজাম্পশনটা ভুল ছিল, এটা তোমাকে চেঞ্জ করতে হবে, যে তুমি যেটা অ্যাজিউম করেছো যে টুয়ার্ডস দ্য জাংশন, এটা ভুল, এটা অ্যাওয়ে ফ্রম জাংশন, মানে এটা লিভ করছে। ক্লিয়ার হলো কি ব্যাপারটা, যে যদি তোমার অ্যাজাম্পশন কোথাও যদি কোনো ব্রাঞ্চে কারেন্টে ভ্যালু বের করতে বলা হয়, সেখানে তোমাকে একটা অ্যাজিউম কিছু করতে হবে ডিরেকশনের ব্যাপারে, বাট সেই অ্যাজাম্পশনটা রাইট নাও হতে পারে। যদি রাইট না হয় বুঝবে কি করে না, সেটা রেজাল্ট নেগেটিভ আসবে, নেগেটিভ এলে বুঝে যেতে হবে যে কারেন্টটা তোমার অ্যাজাম্পশনের অপোজিটে হবে, রাইট। এটা একটা এক্সাম্পল দিলাম। নেক্সট এক্সাম্পল আমি কেসিএল এক্সাম্পল দিচ্ছি। আচ্ছা, কেসিএল কেভিএল দুটো হয়ে গেলে ব্যাটারি আমরা আগের ভিডিওটাতে যেটা করেছিলাম ওই ইন্টারনাল রেজিস্ট্যান্সের এফেক্ট, মানে তোমার ব্যাটারি অ্যাক্রসে পোটেনশিয়াল ডিক্রিজ, যেটা বলেছিলাম যে অলওয়েজ ইএমএফ এর থেকে ভোল্টেজ কম হয়, ইএমএফ থেকে ভোল্টেজটা বেশিও হয় আমরা দেখাতে পারি যদি ব্যাটারির আগের ভিডিওতে প্রবাবলি বলেছিলাম যে যদি ব্যাটারির চার্জিং চলে, চার্জিং প্রসেসটা ডিফারেন্ট, আমরা ডিসকাস করবো, কেভিএল হয়ে গেলে তারপরে এটা ডিসকাস করবো যে চার্জিং মেথডটা কেমন, বা সেখানে পোটেনশিয়াল কি করে ইনক্রিজ করে। ডিফারেন্ট টাইপের কোশ্চেন করবো, আরও কিছু অ্যাপ্লিকেশন আসবে, যেরকম আমরা এফেক্টিভ রেজিস্ট্যান্স ক্যালকুলেট করতে পারবো যখন কিরচফ ভোল্টেজ ল শিখে যাবো। তার আগে আমি জাস্ট কেসিএল এ কয়েকটা এক্সাম্পল দিয়ে দিই, তারপর কমপ্লিট করছি। এক্সাম্পল 2 দেখো,
সাপোজ এখানে একটা রেক্টেঙ্গুলার শেপের কিছু দিয়েছে, এগুলো বইতে টইতেও ডিফারেন্ট টিয়ার বা সামথিং কোথাও থেকে পেয়ে যাবে। জাস্ট একটা করে জাংশন বলো। এখানে সাপোজ বললাম 10 অ্যাম্পিয়ার কারেন্ট আচ্ছা, এখান থেকে 10 অ্যাম্পিয়ার, এখান থেকে একটা 5 অ্যাম্পিয়ার ঢুকছে। সাপোজ এখান থেকে একটা 7 অ্যাম্পিয়ার লিভ করছে। আচ্ছা, এখন আমাকে বলতে হবে যে এইখানে কারেন্টটা এন্টার করবে বা কি লিভ করবে। ধরো আই এর ভ্যালু বের করতে, কারেন্টটা কি লিভ করবে কি এন্টার করবে, অ্যান্ড ভ্যালুটা কত এই জাংশন দিয়ে। সরি, বলো এটা কি সলভ করবে কি করে? না, এখানে আরেকটা ডেটা দিতে হবে, না হলে এটা কমপ্লিট করতে পারবে না। সাপোজ বললাম এখানে 3 অ্যাম্পিয়ার কারেন্ট পাস করেছে। ওকে, তাহলে ফার্স্ট দেখো এখান থেকে আমি এই জাংশন একটা রুল অ্যাপ্লাই করি যদি, কনজারভেশন 10 এর মধ্যে একদম বেসিক, মানে মুখোমুখি করতে হবে, অত লিখে করা যাবে না। 10 এর মধ্যে 3 পাস করে গেলে তাহলে মাস্ট এখান থেকে রিমেনিং 7 কোথাও না কোথাও যেতে হবে, তাহলে এদিকে 7 অ্যাম্পিয়ার আমি ডিরেক্ট লিখে দিলাম। ফার্স্ট কোশ্চেনটা এরকম ছিল, দেন নিজে ট্রাই করতে পারো। দেন আমি কি বলবো, এখান থেকে 3 পাস করে গেলে রিমেনিং 7 থাকবে, একটা ভ্যালু বেরিয়ে গেল। 7 থেকে যদি 7 বেরোয় তাহলে মাস্ট এখানে আমাকে লিখতে হবে কোনো কারেন্ট ফ্লো করবে না, এই 0 হবে এই ব্রাঞ্চে। ক্লিয়ার হলো কি? 7 যদি এই দিক দিয়ে আসে তাহলে এখানে 7 বেরিয়ে যায়, তাহলে এই ব্রাঞ্চ কোনোভাবে কন্ট্রিবিউটও করতে পারবে না, নিতেও পারবে না, রাইট? এবার আমি বললাম দেখো এখানে 3 আসছে, এখানে 3 এলো এই জাংশনে, 3 and 5 এলো, কি হবে? মাস্ট এখানে দুটো ঢুকছে মানে একটা বেরোতেই হবে অ্যাটলিস্ট, তাহলে সেখানে 5 3 8 অ্যাম্পিয়ার হয়ে গেল। এখান দিয়ে কোনো ট্রানজাকশন হচ্ছে না, বেসিক্যালি 8 অ্যাম্পিয়ার, আবার এইদিকে 8 অ্যাম্পিয়ার হয়ে বেরিয়ে যাবে, তাহলে কারেন্টের ভ্যালুটা পজিটিভ বেরোবে, মানে জাস্ট লিভ, সরি এন্টার করলে পজিটিভ হয়, এটা লিভ করছে তাহলে নেগেটিভ হবে, মানে জাস্ট এটা ল্যাঙ্গুয়েজে বলতে হবে যে লিভ করবে কারেন্টটা, আর তোমার আই এর ভ্যালুটা হলো আই ইকুয়ালস টু 8 অ্যাম্পিয়ার। জাস্ট অ্যানালাইজ করে বলতে হবে যে 8 অ্যাম্পিয়ার অ্যামাউন্ট কারেন্ট। নেক্সট একটা এক্সাম্পল বলছি, এক্সাম্পল 3। সাপোজ বলছি দেখো একটু কমপ্লিকেটেড, জাস্ট এমনিতে নর্মাল ক্যালকুলেশন, কিছু কমপ্লিকেটেড নেই সেখানে। তো সিম্পল ধরে নাও এখানে 1 অ্যাম্পিয়ার কারেন্ট বেরোচ্ছে বলছে, এখান দিয়ে একটা 2 অ্যাম্পিয়ার কারেন্ট এদিকে বেরিয়ে যাচ্ছে, অ্যারোটা কিন্তু ফলো করতে হবে। এখান দিয়ে একটা 2 অ্যাম্পিয়ার এন্টার করছে, এখান দিয়ে একটা 3 অ্যাম্পিয়ার এন্টার করছে, আচ্ছা এখান দিয়ে একটা 4 অ্যাম্পিয়ার এন্টার করছে বলছে, 2 অ্যাম্পিয়ার এন্টার করছে, এখান দিয়ে আমাকে আই বের করতে বলেছে, আই আননোন, ডিরেকশন বের করতে হবে, আই ভ্যালু কত। লজিক দেখো কোথা থেকে কমপ্লিট করতে পারি, না এমন একটা জায়গায় যেতে হবে যেখানে কিনা দুটো কারেন্ট দেওয়া আছে, থার্ড এই যে 2 + 3, তাহলে ফার্স্ট টাইম লিখে দেবো, আগে ডায়াগ্রামটা টুকে নাও, নিজে ট্রাই করো। সিম্পল, এখানে আমি বলবো ফার্স্টে 2 + 3 5 অ্যাম্পিয়ার এখানে এন্টার করলো। ওকে, এই জাংশনে তুমি কি দেখতে পাচ্ছ না, এই জাংশনে যদি আমি ফলো করি তাহলে দেখবো এদিকেও বেরিয়েছে এদিকেও বেরিয়েছে, তাহলে মাস্ট এখান দিয়ে কারেন্টটাকে এদিকে আসতে হবে, মানে এদিক দিয়ে এলে তবে তো ডিভাইড হয়ে যাবে। 2 1 মানে 3 অ্যাম্পিয়ার এখানে ঢুকেছিল, তবে এটা 2 1 হয়ে ব্রাঞ্চে বেরিয়ে গেছে, তাহলে 3 অ্যাম্পিয়ার এখানে ঢুকেছিল। এখন এখানে 3 বেরিয়েছে, এখানে 5 ঢুকেছে, কি হবে আলটিমেট? সাম করে এমনি মানে ইকুয়েশন লিখে দেখতে পারো, নাহলে সিম্পল বলো এখানে যদি আমি আলটিমেট দেখি তাহলে 5 এন্টার করেছে, 3 বেরিয়েছে, তাহলে আলটিমেট 2 এক্সট্রা, তাহলে মাস এখানে এই 5 এর মধ্যে দুটো ব্রাঞ্চ 3 নিয়ে গেছে খানিকটা, মানে 5 অ্যাম্পিয়ার মধ্যে 3 অ্যাম্পিয়ার চলে গেছে, বাকি 2 অ্যাম্পিয়ার তো বেরোতে হবে, তাহলে এদিকে একটা 2 অ্যাম্পিয়ার এলো। ওকে, এখানে এই জাংশন যদি ফলো করি 4 অ্যাম্পিয়ার এলো, 2 অ্যাম্পিয়ার হলো কত? 6 অ্যাম্পিয়ার, তাহলে 6 অ্যাম্পিয়ার এখানে ঢুকেছে, এই জাংশনে এখন ফলো করি, তাহলে এখানে 6 অ্যাম্পিয়ার ঢুকেছে, এই জাংশন দুদিক থেকে আসছে কত? 6 অ্যাম্পিয়ার অ্যান্ড 2 অ্যাম্পিয়ার, মাস্ট এখান থেকে কারেন্টটাকে লিভ করাতে হবে, তাহলে কারেন্টটা মাস্ট এইদিকে হবে, অ্যান্ড ভ্যালুটা কত হবে? 6 + 2 = 8 অ্যাম্পিয়ার। খুব ইজি, বেসিক প্রত্যেকটা জাংশন ওয়াইজ তোমাকে ফলো করে করে আসতে হবে, তবে হ্যাঁ দেখতে হবে আগে এক একটা জাংশনে অ্যাটলিস্ট, মানে শুরুটা সেখান থেকে করবে, একটা জাংশন আমি এখানে শুরু করেছিলাম মনে হচ্ছে, এটা একটু ভিডিওটা ব্যাক করে দেখো, এখানে কিন্তু জাস্ট
3 অ্যাম্পিয়ার দেওয়া ছিল, এই জাংশনটার হেল্প নিয়েছিলাম। কেন? আমি এমন একটা জাংশন থেকে স্টার্ট করবো, জাংশন মানে অ্যাটলিস্ট 3 যেখানে আছে, মানে যে কটা কানেকশন আছে একটা বাদ দিয়ে যেন বাকিগুলো থাকে, বাকি কারেন্ট যেন সেখানে বলা থাকে, তবে আমি বাকিগুলো কমপ্লিট করতে পারবো, রাইট? এইটা হলো তোমার বেসিক কেসিএল এর অ্যাপ্লিকেশন বলতে পারো, একদম ইজি ইজি কোশ্চেন আসে, তবে খুব একটা বেসিক কোশ্চেন এখান থেকে আসে না, রাদার কেভিএল থেকে বেশি আসে, কিরচফস ভোল্টেজ রুল থেকে, ভোল্টেজ ল থেকে। তো কিরচফস ভোল্টেজ ল বলি, সেটাও খুব একটা টাফ কিছু না, তবে হ্যাঁ কিছু অ্যাজাম্পশন মনে রাখতে গুলিয়ে যায় বারবার, অনেকেরই প্রবলেম হয়, প্রবলেম বলতে জাস্ট মনে রাখতে প্রবলেম হয়, আর কিছু না। কেভিএল, কিরচফস ভোল্টেজ রুল বলছি, কেভিএল, কিরচফস ভোল্টেজ ল বা সেকেন্ড ল, কিরচফস সেকেন্ড ল বলা হয়, কিরচফস ভোল্টেজ ল বলা হয়, আর এটা বেস করে আছে এনার্জি কনজারভেশনের উপর। কিরচফস ভোল্টেজ ল, এইটাতে আমি যদি বলি এটা একটা লুপ ল বলা হয়, এটাকে লুপ ল বলা হয়, কিরচফস ভোল্টেজ ল আর লুপ ল। কেন লুপ ল? এটা একটা ক্লোজ সার্কিটের জন্য ডিসকাস করা হবে, কোন একটা ক্লোজ সার্কিটের উপর বেস করে আমরা ডিসকাস করব যে সার্কিটে টোটাল ভোল্টেজটা সাম 0 হবে। সিম্পল লজিক, যে আমরা যদি মানে একদম বেসিক, এটা এমনিতেও তোমার মাথায় আসা উচিত, যে সিম্পল কোনো একটা সার্কিট বললাম, ধরো মানে একটা পিওরলি রেজিস্টিভ সার্কিট, একটা ব্যাটারি আছে, রেজিস্ট্যান্স আছে, সেখানে আমি বললাম জাস্ট এই ব্যাটারিটা ধরে নাও, এখানে আমি একটা ব্যাটারি ইন্টারনাল রেজিস্ট্যান্স, এখন বলি ইন্টারনাল রেজিস্ট্যান্স, তো জাস্ট সেখানে বললাম 2 ওহম, এটা বললাম 8 ওহম, আর এটা 10 ওহম বললাম। আচ্ছা, এটা যদি আমি সাপোজ 5 ভোল্ট বললাম, 5 ভোল্ট একটা ব্যাটারি কানেক্ট করলাম, তাহলে আমাকে বলা হচ্ছে যে এই সার্কিটে কারেন্ট কত ফ্লো করবে। এটা আমরা নর্মাল লজিকেও ইউজ করে বের করতে পারি, নর্মাল সিম্পল সিরিজ কানেকশন আছে, 3টে রেজিস্ট্যান্স সিরিজে কানেক্টেড আছে, I = V/R করে দিতে পারবো। কিরচফস ভোল্টেজ রুল কি বলছে সেটা আমরা এখন দেখাবো, যে কোনো একটা ক্লোজ লুপ কনসিডার করতে হবে, একটা লুপ থাকবে এরকম না, অনেক লুপও অ্যাট এ টাইম প্রেজেন্ট থাকতে পারে, সেগুলো আলাদা করে ডিল করে দেখাবো। আগে একটা লুপে শেখো, যে একটা লুপ যদি আমি কনসিডার করি, সেইটাতে আমরা বলবো কোনো একটা পয়েন্ট থেকে জাস্ট স্টার্ট করবো, তাহলে এই পয়েন্ট থেকে যদি স্টার্ট করে আমি পুরো লুপটা ঘুরে আসি, লুপ বলতে ক্লোজড একটা পাথ, একটা ক্লোজড সার্কিট, ক্লোজড পাথ, তাহলে সেই পাথে যতকটা সার্কিট কম্পোনেন্ট আছে, সার্কিট কম্পোনেন্ট বলতে কারা কারা হয় আমাদের, মেনলি রেজিস্টার অ্যান্ড ব্যাটারি, ক্যাপাসিটারও থাকতে পারে, খুব রেয়ার, খুব একটা বেশি তোমাদের অ্যাপ্লিকেশন থাকবে না, মেনলি আমরা বলবো রেজিস্টার অ্যান্ড ব্যাটারি, রেজিস্টার অ্যান্ড ব্যাটারি। তো আমি যদি কনসিডার করে নিই যে এখান থেকে ভোল্টেজটা কনসিডার করছি, তাহলে আমরা কি বলেছি, এইগুলো কানেক্টিং ওয়্যার, তাহলে এখান থেকে ভোল্টেজ যায় এই পর্যন্ত সেম 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 সেম। রেজিস্টার বললে কি হয় না, দুটো এন্ডের মধ্যে একটা পোটেনশিয়ালের ডিফারেন্স থাকে, তাহলে এই এন্ডে যা পোটেনশিয়াল সেম সেম সেম, এই এন্ডের থেকে এই এন্ডের একটা মানে এই পয়েন্ট টু এই পয়েন্টে একটা পোটেনশিয়ালের ডিফারেন্স ক্রিয়েট হলো, রাইট? তারপরে আবার সেম পোটেনশিয়াল, তাহলে এখান থেকে আবার এখানে একটা পোটেনশিয়ালের ডিফারেন্স ক্রিয়েট হলো, দেন আবার সেম আবার একটা ব্যাটারির জন্য পোটেনশিয়ালের ডিফারেন্স, আবার একটা রেজিস্ট্যান্সের জন্য পোটেনশিয়াল ডিফারেন্স, দিয়ে ফার্দার ওই পয়েন্টে ব্যাক করলে। একটা জিনিস এটা আগে ক্লিয়ার করো, যে কোনো একটা পয়েন্ট থেকে স্টার্ট করে যখন ওই পয়েন্টে ব্যাক করে চলে এলে, সবগুলো পোটেনশিয়াল যতগুলো তুমি পেয়েছো, এখানে একটা পোটেনশিয়াল বলতে পোটেনশিয়ালের ডিফারেন্স, আলটিমেট যখন এই পয়েন্টে ব্যাক করে চলে এসছো, তোমার কি আর কোনো ডিফারেন্স থাকবে? এখান থেকে কিছুটা ইনক্রিজ বা ডিক্রিজ করে আমি যদি একই পয়েন্টে ব্যাক করি, কোনো পোটেনশিয়াল ডিফারেন্স থাকবে? তাহলে এই যে পয়েন্টে আবার ব্যাক করেছো, সেটা তার আগে কি করেছো না, যতগুলো পোটেনশিয়াল করেছি তাদের অ্যালজেব্রিক সাম বলেছি, কোনোটা বেড়েছে কোনোটা কমেছে, বাট আলটিমেট আমি বলতে পারি এই পয়েন্টে পোটেনশিয়াল সেম হবে। তাহলে সেটাই বলছে কেভিএল বলছে অ্যালজেব্রিক সাম বলতে প্লাস মাইনাস, ইনক্রিজ ডিক্রিজ সবগুলো ইনক্লুড করে বলছি। সিম্পল বলবো, অ্যালজেব্রিক সাম অফ দ্য ভোল্টেজ ডিফারেন্স ওভার এ ক্লোজড লুপ ইকুয়ালস টু 0। algebraic sum of the voltage difference over a closed loop will be 0। এটা এমনি লজিক দিয়েও ভাবতে পারো, আমরা যদি পোটেনশিয়ালের ডেফিনেশন বলি, ভোল্টেজ বলতে আর কিছু নয়, পোটেনশিয়াল ডিফারেন্স, তাহলে পোটেনশিয়ালের যদি ডেফিনেশন বলি, তাহলে সেটা মানে ডেফিনেশন মিন্স প্রপার্টি বলি, তাহলে সেটা কনজারভেটিভ ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, তো কনজারভেটিভ ফোর্স বলেছি, তাহলে কনজারভেটিভ ফোর্স যদি হয় ওভার এ ক্লোজড পাথ 0 হয় না পোটেনশিয়াল ডিফারেন্স। আমরা যেরকম ওয়ার্ক ডান ইন মুভিং এ ক্লোজ পাথ 0 বলতাম না, এটা কনজারভেটিভ ফোর্সের আন্ডারে, তো ইলেকট্রিক ফোর্স, তাহলে এর আন্ডারে যদি আমি ক্লোজড পাথ বলি, তাহলে ওই যে বলতাম পোটেনশিয়াল আর ইলেকট্রিক ফিল্ডের রিলেশনের সময় যে ক্লোজড পাথে কোনো পোটেনশিয়াল ডিফারেন্স থাকে না, এটাও সেম জিনিস। তো সেখানে বলছি জাস্ট অ্যাপ্লাই কী করে করতে হয়, কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। যদি আমি রেজিস্ট্যান্সের ব্যাপার, আমি কোথায় কোথায় পোটেনশিয়ালের ডিফারেন্স পাবো বললাম, একটা হচ্ছে রেজিস্টারে, আরেকটা হচ্ছে তোমার
ব্যাটারিতে। তাহলে সিম্পল আমি যদি ব্যাটারির এই মানে এই পার্টিকুলার ডায়াগ্রাম বলি, তাহলে একটা কারেন্ট ফ্লো করবে, একটাই লুপ, তাহলে যে অ্যামাউন্টে কারেন্টটা দিক দিয়ে পাস করবে সেই অ্যামাউন্টে কারেন্টটা ফ্লো করে আসবে। তাহলে এটা বেসিক্যালি এনার্জি কনজারভেশন বোঝা গেল না, যে ওয়ার্ক ডান, এখান থেকে ওয়ার্ক ডান ইন মুভিং এ ইউনিট পজিটিভ চার্জ ফ্রম ওয়ান পয়েন্ট টু দ্যাট পয়েন্ট থ্রু এ ক্লোজড পাথ উইল বি জিরো। ইউনিট পজিটিভ চার্জকে মুভ করতে যেটাই বলি সেটাই তো ওয়ার্ক ডানকে পোটেনশিয়াল ডিফারেন্স বলি। তাহলে একটা পয়েন্ট থেকে স্টার্ট করে এই পয়েন্টে আনতে নিশ্চয়ই কোনো ওয়ার্ক ডান করতে হবে না, যেহেতু ক্লোজড পাথে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স মানে কনজারভেটিভ ফোর্সের জন্য ওয়ার্ক ডান জিরো হয়ে যায়। তো এখানে সেই লজিকটা ইউজ করলাম, ডেল ভি ইকুয়ালস টু জিরো। এখন আমাকে বলো, এখান থেকে যদি স্টার্ট করে সব পোটেনশিয়ালগুলো লিখি, পোটেনশিয়ালে যে ডিফারেন্স বলছি, ফার্স্ট আমি এখান থেকে বললাম যে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে একটা পোটেনশিয়ালের ডিফারেন্স থাকে আর ব্যাটারি অ্যাক্রসে পোটেনশিয়ালের ডিফারেন্স থাকে। সিম্পল লজিক, তুমি আগে অ্যাজিউম করে নেবে যে ব্যাটারি কারেন্টের ডিরেকশনটা কেমন হবে। দেখো এখানে একটা সেল আছে বলে তুমি কনফার্ম বলে দিতে পারছো কারেন্টের ডিরেকশনটা এরকম হবে, কিন্তু সবসময় আমি কনফার্ম বলতে পারবো না, কিছু কিছু কেসে প্রবলেম হবে। তো সেইগুলোকে আমি আগে যেরকম ভাবে বললাম, এই যে কারেন্টের যে অ্যাজামশনটা বললে এক্ষুনি, কারেন্টের ডিরেকশনটা তুমি কনফার্ম বলতে পারলে না, কারেন্ট আমাকে একটা অ্যাজিউম করে নিতে হলো আগে, তারপরে পোলারিটি ওয়াইজ চলে যাবে। এক্স্যাক্টলি সেম জিনিসটা এখানেও, তুমি কারেন্টের ডিরেকশনটা কখনো কখনো ডিসাইড করতে পারবে না, আগে থেকে কনফার্ম বলতে পারবে না, সেটাকে তোমাকে আগে অ্যাজিউম করে বেরিয়ে যেতে হবে। তো এখানে কনফার্ম বোঝা যাচ্ছে, আমি ওই কারণে জাস্ট আমি বলে রাখছি এক্সাম্পলটা একটা, আই কারেন্ট ফ্লো করছে যদি ধরে নাও, তাহলে থ্রু আউট দ্য সার্কিট যে অ্যামাউন্টে চার্জ ফ্লো করছে কন্টিনিউয়াস, সেটাই আই অ্যামাউন্টে কারেন্ট ফ্লো করবে। তাহলে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে আই কারেন্ট ফ্লো করবে। আমরা যদি বলি যে এই ভোল্টেজ বলতে কারা, না যতগুলো ভোল্টেজ আছে সাম অফ কি বলবো, ভোল্টেজ অ্যাক্রস সেলস, ভোল্টেজ অ্যাক্রস যত সেলস আছে প্লাস সাম অফ ভোল্টেজ অ্যাক্রস কি ব্যাটারি, সরি রেজিস্টার, যত রেজিস্টার আছে ইকুয়ালস টু জিরো হবে। আমরা ভোল্টেজের সাম বলতে কি বলছি, আমাদের মেনলি যেটা ক্যাপাসিটার তেমন একটা আসবে না, ভোল্টেজ বলতে গেলে সেল আর রেজিস্টার থাকবে। ওকে, এখন আমি সেলের ব্যাপারে যদি বলি, সেলের ভোল্টেজের ব্যাপারে যদি বলা হয়, না সেলের ভোল্টেজের ব্যাপারে তুমি তো কাউন্ট করবে না, ভোল্টেজটা চেক করতে করতে যাবে। ধরো আমি এদিক দিয়ে ঘুরে ঘুরে এরকম আসবো, তুমি এদিক দিয়ে ঘুরে ঘুরে চেক করে করে আসতে পারো। আমি সবগুলো ভোল্টেজগুলো যেখানে যেখানে পড়ে আছে সবগুলোকে জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে জাস্ট কাউন্ট করছি। তো এখান থেকে এখানে ভোল্টেজটা কতটা, তারপরে কতটা, তারপরে কতটা হলো, তারপরে কতটা হলো, এইগুলোকে জাস্ট অ্যাড আপ করবো। তো এখন সেলের ক্ষেত্রে বলছি ভোল্টেজের প্রসেসটা কীরকম। ভোল্টেজের প্রসেস হচ্ছে সেলের ক্ষেত্রে যদি আমি ভোল্টেজটা কাউন্ট করতে চাই, তাহলে সিম্পল আমি যদি বলি যে যখন একটা ব্যাটারি এরকমভাবে কানেক্টেড আছে আর তুমি ঠিক যাচ্ছ এরকমভাবে, রাইট, মানে তুমি কাউন্ট করবে না, ভোল্টেজটা অবজার্ভ করতে করতে যাচ্ছ কোনো একটা লুপে, তাহলে সেখানে আমি বলছি জাস্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্টে গেলাম। তাহলে কোন এন্ড থেকে কোন এন্ডে গেলে, না ব্যাটারির নেগেটিভ এন্ড থেকে পজিটিভ এন্ডের দিকে, নেগেটিভ এন্ড থেকে পজিটিভ এন্ডের দিকে। তার মানে মাস্ট আমি বলতে পারি ব্যাটারি ইএমএফটাকে আমরা ই দিয়ে ডিনোট করতে মনে আছে, মানে এর ভোল্টেজ ই বলতে কি বোঝায়, না এই এন্ড থেকে এই এন্ডের মধ্যে পোটেনশিয়ালের ডিফারেন্স হচ্ছে ই। তাহলে 10 ভোল্টের 5 ভোল্টের ব্যাটারি, তাহলে এখানে 5 বলবো। তাহলে আমি যদি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাই, তাহলে এই এন্ডের যা ভোল্টেজ তার থেকে এই এন্ডের ভোল্টেজটা কি 5 ভোল্ট হায়ার। তাহলে সিম্পল আমি বলতে পারি এখানে যে ভোল্টেজের ডিফারেন্স ডিউ টু সেল সেটা কত বলবো, না এখান থেকে এটা ফাইনাল পয়েন্ট হায়ার, আমি যেহেতু যাচ্ছি এরকমভাবে আমার যাওয়ার উপর ডিপেন্ড করে আছে পুরোটাই। তাহলে আমি সিম্পল বলতে পারি যে আমার মুভমেন্ট যেহেতু এরকম, তাহলে সিম্পল আমার ইনিশিয়াল পয়েন্টের রেসপেক্টিভ ফাইনাল পয়েন্টটা হাই ভোল্টেজের। কেন, কারণ সেলটা এমনভাবে কানেক্টেড আছে। তাহলে কতটা হাই ভোল্টেজের, তুমি যতটা বলেছো, তাহলে প্লাস ই ভ্যালু যেটা, তাহলে 5 ভোল্ট বললে, তাহলে প্লাস ই। কেন, কারণ ইনিশিয়াল টু ফাইনাল বলছি, এটা নেগেটিভ টু পজিটিভ, তাহলে লোয়ার টু হায়ার ভোল্টেজ বলছি। তাহলে যদি দেখা যায় যে তোমার মুভমেন্টটা হচ্ছে সেলের নেগেটিভ টার্মিনাল থেকে পজিটিভ টার্মিনাল, সেলের নেগেটিভ টু পজিটিভ টার্মিনাল যদি মুভ করো, তাহলে তুমি পজিটিভ পোটেনশিয়ালের ডিফারেন্স পাবে। যদি উল্টোটা বলতাম, তোমার সেলটা এরকমভাবে কানেক্টেড আছে, সাপোজ ওই সেলটাকে এরকমভাবে কানেক্ট করে রাখো, বাট তুমি মুভ করলে এরকমভাবে, মুভমেন্ট যেরকম খুশি হতে পারে, তুমি তোমার মতো করে চুজ করে নিতে পারো। সেই কেসে আমি বলতে পারি যে এই কেসে আমি যদি লিখি তাহলে কেমন হবে, না এটার ক্ষেত্রে আমি এটা নেগেটিভ বলবো, এটা পজিটিভ বলবো। তাহলে যেই পয়েন্ট থেকে এলাম সেই পয়েন্টের রেসপেক্টে যেখানে এলাম, যেই পয়েন্ট থেকে যেখানে আসছি সেটা যদি আমি অ্যানালাইজ করি, তাহলে পোটেনশিয়ালটা কমছে। তাহলে যে পোটেনশিয়ালের ডিফারেন্স পাবে, আমরা ডিফারেন্স বলতে কি বলি, না ফাইনাল পয়েন্ট মাইনাস ইনিশিয়াল পয়েন্ট। যে কোনো কেসে অলওয়েজ ফাইনাল ভ্যালু মাইনাস ইনিশিয়াল ভ্যালু বলি। তো তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স মানে কি বলবো, ফাইনাল পয়েন্ট যেখানে এলে, যেখান থেকে এসছো ফাইনালটা লোয়ার ইনিশিয়ালটা হায়ার, তাহলে পোটেনশিয়ালের ডিফারেন্সটা কি পাচ্ছ, নেগেটিভ। যতটা ইএমএফ আছে ততটাই, বাট ভ্যালুটা কিন্তু নেগেটিভ হবে, রাইট। এটা গেল তোমার রেজিস্ট্যান্সের জন্য, সরি সেলের জন্য। যদি আমি রেজিস্ট্যান্সের জন্য ডিসকাস করি, রেজিস্টারের ক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে, রেজিস্টারের ক্ষেত্রে কারেন্টের ডিরেকশন দেখে। আমরা যদি সেলের ক্ষেত্রে ভোল্টেজ বলি, তাহলে সেলের যেটা ইএমএফ সেটাই হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস ইটস এন্ডস। এবার যদি আমি বলি রেজিস্ট্যান্সের ক্ষেত্রে, তাহলে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমরা জানি অলরেডি যে এই ভোল্টেজ কত হয়, ভোল্টেজ অ্যাক্রস রেজিস্টার ইকুয়ালস টু হচ্ছে আই ইন্টু আর, কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স করলেই আমার
ভোল্টেজের ভ্যালু বেরিয়ে যাবে রেজিস্ট্যান্স অ্যাক্রসে। কিন্তু তোমাকে শুধু জানতে হবে যে পোলারিটিটা কেমন হবে, কোন দিকটা পজিটিভ অ্যান্ড কোন দিকটা নেগেটিভ। সিম্পল লজিক, আমরা এটা জানি কারেন্ট যেদিকে ফ্লো করে সেটার ক্ষেত্রে পেছনে থাকে নেগেটিভ, না পেছনে থাকে পজিটিভ, দিকটা নেগেটিভ। পজিটিভ থেকে নেগেটিভ দিকে ফ্লো করে না, কারেন্ট কোন দিকে ফ্লো করবে, হায়ার পোটেনশিয়াল টু লোয়ার পোটেনশিয়াল। তাহলে মাস্ট আমি বলতে পারি যে কারেন্টের ডিরেকশনটা হচ্ছে পোটেনশিয়াল ডিক্রিজের ডিরেকশন থ্রু রেজিস্টারের ভেতর দিয়ে কারেন্ট ফ্লোর ডিরেকশন কি বলতে পারি যে হায়ার টু লোয়ার পোটেনশিয়াল অলওয়েজ। তাহলে তুমি যদি এই অ্যাজাম্পশনে মুভ করো, মানে এরকম ডিরেকশনে মুভ করো, কোন ডিরেকশনে, আগের ক্ষেত্রে কি বললাম যে ব্যাটারির নেগেটিভ থেকে পজিটিভ টার্মিনালে যদি মুভ করো তাহলে তুমি পজিটিভ ভ্যালু পাবে কিসের, পোটেনশিয়াল ডিফারেন্সের। যদি ব্যাটারির পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনালে মুভ করো তাহলে কিন্তু তুমি নেগেটিভ ভ্যালু পাবে। সেম লজিকে তুমি যদি রেজিস্টারের ক্ষেত্রে পজিটিভ থেকে নেগেটিভে মুভ করো, কি করে বুঝবে কোনটা পজিটিভ থেকে নেগেটিভে মুভ করছো, এটার ক্ষেত্রে তো বোঝা যাবে ইজিলি কোনটা পজিটিভ টার্মিনাল কোনটা নেগেটিভ টার্মিনাল। কিন্তু এর ক্ষেত্রে তো বোঝা যাবে না। হ্যাঁ, বোঝা যাবে কারেন্টের ডিরেকশন দেখলে। কারেন্টের ডিরেকশন মানে তুমি কোন দিকে মুভ করছো, কারেন্টের ডিরেকশনে তুমি এগোচ্ছো, ব্রাঞ্চে কারেন্ট যেদিকে ফ্লো করছে সেই দিকেই যদি মুভ করো তাহলে কি, সেটাতে তুমি হায়ার থেকে লোয়ারে যাচ্ছ, হায়ার থেকে লোয়ারে। তাহলে এখানে যে পোটেনশিয়ালের ডিফারেন্স হবে ডেল ভি রেজিস্টারের অ্যাক্রসে, সেটা কত হবে না আই ইন্টু আর। ভোল্টেজ নিয়ে ভ্যালু নিয়ে কোনো প্রবলেম নেই। এটা যদি আর রেজিস্ট্যান্সের একটা রেজিস্টার হয়, আই অ্যামাউন্টে যদি কারেন্ট ফ্লো করে তাহলে আই ইন্টু আর হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স। বাট পোলারিটিটা কেমন হবে, কোন দিকটা পজিটিভ কোন দিকটা নেগেটিভ বললাম, এটা পজিটিভ এটা নেগেটিভ। তুমি যাচ্ছ কোথায়, এখান থেকে এইদিকে। তাহলে আমি একটা ব্রাঞ্চে যখন এই যাওয়া আসার ব্যাপারটা কি না, আমি একটা সার্কিটে তো টোটাল পোটেনশিয়ালটা চেক করতে কমপ্লিট করবো। তাহলে একটা পাথে তো ট্রাভেল করতে করতে সব পোটেনশিয়ালগুলো চেক করবো। এই যে ট্রাভেলিং বলছি, যে কোন দিক থেকে কোন দিকে ট্রাভেল করছো। যদি কারেন্টের ডিরেকশনে হয় তাহলে কিন্তু তুমি ভুল ডিরেকশনে ট্রাভেল করছো। ভুল ডিরেকশনে কিছু নয়, সিম্পল আমি বলবো পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনাল। তার মানে তোমার ফাইনাল পয়েন্ট লো পোটেনশিয়াল, ইনিশিয়াল পয়েন্ট হাই পোটেনশিয়াল, মানে যে ডিফারেন্স পেতে যাচ্ছে সেটা নেগেটিভ ডিফারেন্স। আমি আগেও বলেছি যে পোটেনশিয়াল ডিফারেন্স বলতে কি বলবো না, পোটেনশিয়াল ডিফারেন্স বলতে সিম্পল ফাইনাল মাইনাস ইনিশিয়াল, যে কোনো ব্যাপারে চেঞ্জ বলতে ফাইনাল মাইনাস ইনিশিয়াল। তাহলে এখানে ফাইনালটা লোয়ার ইনিশিয়ালটা হায়ার, এই কারণে আমি পোটেনশিয়াল ডিফারেন্স নেগেটিভ পেলাম। তার মানে এটাকে আমি আর অত পজিটিভ নেগেটিভ বলে অ্যানালাইজ করবো না, আমি সিম্পল বলবো কারেন্টের ডিরেকশনে যদি মুভ করি রেজিস্ট্যান্সের জন্য। আমি কিন্তু সেলের সময় কোথাও কারেন্টের ডিসকাশন করিনি। সেলের সময় আমাকে দেখতে হবে না কারেন্ট কোন দিকে আছে কি নেই, একদমই দেখবো না। এর ভেতরে কারেন্ট এইরকম হতে পারে, কোনো এক্সট্রা সেল দিয়ে এর উপর কারেন্ট আমি সুপারপোজ করে দিতে পারি, ম্যাটার করে না। আমি কারেন্ট দেখবোই না, সেলের ক্ষেত্রে কোনো কারেন্ট দেখবোই না কোন দিকে ফ্লো করছে। জাস্ট দেখবো নেগেটিভ টার্মিনাল থেকে পজিটিভ টার্মিনাল যাচ্ছি তাহলে ভোল্টেজ বাড়ছে, প্লাস লিখবো। পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনালে যাচ্ছি তাহলে ভুল যাচ্ছি, ভোল্টেজ কমছে, নেগেটিভ লিখে দেবো। যদি আমি দেখি রেজিস্টারের ক্ষেত্রে আমরা কারেন্টের ডিরেকশনটা অবজার্ভ করবো, আর কিছু দেখবো না, কারেন্টের ডিরেকশন দেখবো। কারেন্টের ডিরেকশনে যদি আমি মুভ করি তাহলে বলবো ভোল্টেজ কমে যাচ্ছে, মানে নেগেটিভ। যদি আমি দেখি যে ওই রকমই কারেন্ট ফ্লো করছে, সাপোজ ধরে নাও ওই একই ডায়াগ্রাম বলছি, জাস্ট তুমি ভাবো যে তুমি উল্টো দিকে মুভ করে আসছো, এরকম ভাবে অবজার্ভ করছো, এই আই কারেন্ট ফ্লো করছে আর রেজিস্টারে। এই কেসে আমি বলবো যে তোমার কারেন্টটা কোন দিকে ফ্লো করছে, এদিকে কারেন্ট ফ্লো করছে বলছো এটা। তাহলে এদিকে আমি বলবো না হায়ার পোটেনশিয়াল, এটা লোয়ার পোটেনশিয়াল, হায়ার টু লোয়ার পোটেনশিয়ালে কারেন্ট ফ্লো করছে, বাট তুমি যাচ্ছ কোন দিকে, লোয়ার টু হায়ার। তার মানে এই কেসে পোটেনশিয়ালটা বাড়ছে। তাহলে এখানে আমি বলতে পারি প্লাস ভোল্টেজ হবে। এই যে তুমি কোন দিক থেকে কোন দিকে আসছো, কারেন্টের এগেনস্টে যদি আসো তাহলে ঠিকঠাক আসছো। ঠিকঠাক মিনস বলছি নেগেটিভ পোটেনশিয়াল থেকে পজিটিভ পোটেনশিয়ালে। তাহলে তোমার ফাইনাল পোটেনশিয়াল হাই, ইনিশিয়াল পোটেনশিয়াল লো, তার মানে পোটেনশিয়াল ইনক্রিজ বাই আইআর নিয়ে কোনো ডাউট নেই। বাট শুধু কারেন্টের ডিরেকশনটা দেখতে হবে, কারেন্টের ডিরেকশন ওয়াইজ পোলারিটি ডিসাইড হবে। তুমি যেদিকে মুভ করছো সেটা যদি কারেন্টের ডিরেকশনে হয় তাহলে নেগেটিভ লিখবে রেজিস্ট্যান্সের জন্য, আর তুমি যেদিকে মুভ করছো সেটা যদি কারেন্টের অপোজিট ডিরেকশনে হয় তাহলে সিম্পল বলবো যে সেটা পজিটিভ হবে। আর সেলের ক্ষেত্রে কারেন্টের ডিরেকশন একদমই দেখতে হবে না, সেলের পোলারিটি দেখবে। নেগেটিভ থেকে যদি পজিটিভ মুভ করে তাহলে হায়ারে যাচ্ছ, ফাইনাল হায়ার। লজিকটা এরকম যে ফাইনাল পয়েন্ট যদি হাই পোটেনশিয়াল হয় তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স হবে হায়ার, মানে পজিটিভ। যদি ফাইনাল পয়েন্টটা লোয়ার হয়, ইনিশিয়াল হায়ার হয়, তাহলে আমি বলবো পোটেনশিয়াল ডিফারেন্স নেগেটিভ। আচ্ছা, এইখানে এটা যখন করছিলাম তাহলে একটা অ্যাপ্লিকেশন, এটা বেসিক্যালি রুল, এই যে অ্যালজেব্রিক সাম অফ ভোল্টেজেস বললাম, সেখানে কে কে থাকবে না, সেল ইনক্লুড থাকবে, রেজিস্ট্যান্স ইনক্লুড থাকবে। তো তাতে তাদের যে পোলারিটির জাস্ট কনভেনশনটা বললাম। আচ্ছা, এটার জন্য আমি যদি স্টার্ট করি, এখন আমি যে ট্রাভেলিং ব্যাপারটা কিরকম, ট্রাভেলিং তুমি ইচ্ছে মতো করতে পারো। দেখো সার্কিটে আমি একটা কারেন্টের অ্যাজাম্পশন করে নিয়েছি, কেন জানতাম এখানে তুমি ঠিকই ধরেছো যে তোমার সেলটা এরকম দিকেই কারেন্ট প্রোভাইড করে, একটা সেল বলে কনফার্ম তুমি বলে দিতে পারো, কিছু ভুল হবে না। কিন্তু আমি এখানে সবসময় এটা করতে পারবো না, করতে পারি না পারি, আমার ক্ষেত্রে আমার একটা ট্রাভেলিং এর ডিরেকশন তোমাকে ডিসাইড করে নিতে হবে। এই যে লুপ,
এটা ঘুরে একটা কমপ্লিট পাথে এলাম। ধরো আমি বললাম এ পয়েন্ট থেকে স্টার্ট করলাম, এ বি সি ডি হয়ে আবার এ পয়েন্টে ব্যাক করে চলে যায়, তবে বললো একটা কমপ্লিট পাথ। বললাম না ওভার এ ক্লোজড লুপ, একটা ক্লোজড লুপে যদি আমি বলি একটা ক্লোজড পাথে যদি বলি তবে আমি বলতে পারি এটা। আচ্ছা এখান থেকে একটা জিনিস বলো, সিম্পল যদি এখান থেকে লেখো, ফার্স্ট আমি কোন দিকে ট্রাভেল করছি বলছি, এই যে ক্লকওয়াইজ, তুমি অ্যান্টি ক্লকওয়াইজও ট্রাভেল করতে পারো, তবে একটা পার্টিকুলার অ্যাজাম্পশন রাখবে। তুমি একটা কোশ্চেনে দুটো লুপ আছে, একটাতে ক্লকওয়াইজ ধরলে একটাতে অ্যান্টি ক্লকওয়াইজ, ভুল নয়, কোনো প্রবলেম নেই, কিন্তু মানে নিজের সুবিধার জন্য একটা পার্টিকুলার কোনো কনভেনশন রাখবে। ধরো ক্লকওয়াইজ, আমি অলওয়েজ ক্লকওয়াইজ ঘুরবো, কারণ যেরকমই থাক আমি অলওয়েজ ক্লকওয়াইজ ঘুরবো, অ্যান্টি ক্লকওয়াইজ তো অলওয়েজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবো, জাস্ট আমি অ্যাজিউম করছি ক্লকওয়াইজ। তবে ভুল নয়, কোনো অ্যাজাম্পশনই ভুল নয়, এগুলো আমি ফার্স্ট থেকে বলে যাচ্ছি, যা অ্যাজিউম করে নেবে সেটাতে রিজিট থাকবে, ফাইনাল রেজাল্ট নেগেটিভ এলে বুঝবে যে তোমার অ্যাজাম্পশন ভুল ছিল, মানে ভুল মিনস অপোজিট ধরে নিয়েছিলে, ভুল নয় অপোজিট ধরে নিয়েছিলে, তাকে জাস্ট ক্ল্যারিফাই করে লিখে দিতে হবে যেটা কারেন্ট ডিরেকশনটা অপোজিট হবে। ওকে, নেক্সট আমি বলছি এখান থেকে স্টার্ট করো, তাহলে আমার লুপটা কেমন হবে, লুপটাকে আমি কিরকম কনসিডার করবো না, লুপটা আমার কাছে হবে এ টু বি টু সি টু ডি টু এ, পাথ ক্লোজড হয়ে গেছে। এইটার এবার পুরো পাথে পোটেনশিয়াল ডিফারেন্স লিখবো। ফার্স্ট এই লজিকগুলো এখন অ্যাপ্লাই করবো আমি, দেখো এই যে পোটেনশিয়াল ডিফারেন্সে যেভাবে বললাম, কি বলছি, এ থেকে স্টার্ট করে বি কোনো পোটেনশিয়াল ডিফারেন্স পেয়েছো, যাচ্ছ পরপর এখান থেকে স্টার্ট করে ঘুরে এখানে আসবে, ফার্স্ট এ টু বিতে গেছো, কোনো পোটেনশিয়াল ডিফারেন্স এখনো পর্যন্ত পাওনি, কারণ এটা কানেক্টিং ওয়্যার, কোনো রেজিস্টার নেই। চলে যাও বি থেকে সিতে, বি থেকে সি পাথে একটা পোটেনশিয়াল ডিফারেন্স পাচ্ছি, যেহেতু মাঝে একটা রেজিস্টার আছে, বাট কারেন্টের ডিরেকশনটা এবার নোট করতে হবে, কারেন্টের ডিরেকশনটা তোমার মুভমেন্টের অপোজিট ডিরেকশনে, তুমি যেতে চাইছো এরকম, বাট কারেন্ট আসছে এরকম, তাহলে আমি কি বললাম এক্ষুনি, কারেন্টের অপোজিট ডিরেকশনে তোমার মুভমেন্ট হলে পোটেনশিয়াল ডিফারেন্সটা, তার আমি কি লিখবো, সব পোটেনশিয়াল ডিফারেন্সগুলো লিখছি, এটার একটা পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে না, আই একটা আননোন কারেন্ট ধরেছ, তাহলে আই কারেন্ট আসছে, রেজিস্ট্যান্স কত না আই ইন্টু 10, পোলারিটি কেমন নেবো না, আমি যেদিকে যাচ্ছি কারেন্ট তার অপোজিট ডিরেকশন আসছে, কারেন্ট আমার দিকে আসছে, তাহলে কি বলবো প্লাস আই ইন্টু 10। ওকে, দেন আবারও বলছি আই কারেন্ট এর ভেতর দিয়ে ফ্লো করছে, আই অ্যামাউন্টে কারেন্ট এইটের ভেতর দিয়ে, বাট আবারও আমি যেদিকে আসছি তার অপোজিট ডিরেকশনে কারেন্ট, তাহলে আমি বলতে পারি আবারও এইটাই। তারপরে দেখো সেলের ক্ষেত্রে কি হলো, না সেলের ক্ষেত্রে এখানে দেখছি আমি যাচ্ছি যেদিকে সেটা ওয়াইজ পজিটিভ থেকে নেগেটিভে, আমি যাচ্ছি কোন দিকে, সেলের ক্ষেত্রে নেগেটিভ থেকে পজিটিভে গেলে, কিন্তু নেগেটিভ থেকে পজিটিভে গেলে প্লাস হয়, বাট যাচ্ছ কোন দিকে হায়ার টু লোয়ার, তাহলে এইটা কিন্তু নেগেটিভ করতে হবে, কতটা 5 ভোল্ট। সেলের ক্ষেত্রে আমার কিচ্ছু দেখতে হবে না, সেলের ইএমএফ যেটা সেটা লিখে দেবে, 5 ভোল্টের সেল তো 5 ভোল্ট লিখে দিলাম। আর একটা রেজিস্টার আছে কত 2 ওহম, তাহলে এর ক্ষেত্রেও কারেন্টটাও একই, আই অ্যামাউন্টে কারেন্ট আসছে, এদিক দিয়ে এদিকে ফ্লো করছে, তাহলে আই কারেন্ট ফ্লো করছে 2 ওহমের ভেতর দিয়ে, তাহলে কোন ডিরেকশনে আমি যাচ্ছি, এখনো ঘুরছি এরকমভাবে, আসছি এরকম, তাহলে কারেন্টের এগেনস্টে যাচ্ছি, মানে প্লাস হবে 2 ইন্টু আই, এ পয়েন্টে ব্যাক করে চলে এসছো, লিখে দাও ইকুয়াস টু 0, যখন পাথ ক্লোজড হয়ে যাবে ইকুয়াস টু 0 লিখে দিতে পারো। তাই সিম্পল আই ইন্টু একদিকে নিয়ে নাও, আই ইন্টু 10 প্লাস 8 প্লাস 2 ইকুয়ালস টু এদিকে চলে গেলে 5। আচ্ছা এখানে একটা মানে আর একটা রেজাল্ট এলো, দেখো যে এখানে ভোল্টেজ অ্যাক্রস দ্য রেজিস্টার, আমি একটা লুপের জন্য বলতে পারি, এটা আই ইন্টু 10 মানে 10 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ, আই ইন্টু 8 মানে 8 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ, আই ইন্টু 2 মানে 2 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ, ইকুয়ালস টু কি লিখেছো 5, মানে জাস্ট ইএমএফ। তাহলে এটার আর একটা শর্টকাট ফর্ম, যেখানে যেরকমভাবে আমি ওখানে ডিসকাস করেছিলাম না, যতটা অ্যামাউন্টে কারেন্ট এন্টার করছে ইকুয়াস টু ততটাই কারেন্ট লিভ করছে, এখানেও সেম টাইপের বলতে পারি, রেজিস্টারগুলোর অ্যাক্রসে পোটেনশিয়ালের ডিফারেন্স এর সাম ইকুয়াস টু হচ্ছে সেলের ইএমএফ এর সাম। এটা পরের কেসগুলোতে আর একটু কমপ্লিকেটেড হলে ব্যাপারগুলো বুঝতে একটু সুবিধা হবে। তো সিম্পল আমি বলতে পারি যে এটা থেকে কারেন্ট কত বেরোবে না 5 বাই তোর 8 to 10 20 1/4 0.25 অ্যাম্পিয়ার, 0.25 অ্যাম্পিয়ার। সিম্পল এটা এমনিতেও করতে পারতাম, আমি জাস্ট এটা দেখালাম যে বুঝতে যাতে সুবিধা হয়, 0.25 অ্যাম্পিয়ার এমনিও করতে পারতাম, কিন্তু এত ইজি নয়, খুব কমপ্লিকেটেড সার্কিটগুলোর জন্য এটা হেল্পফুল হবে, এই যে লজিকটা কোনো কেসে একটু কমপ্লিকেটেড 2-3টে ব্রাঞ্চ থাকলে তখন ব্যাপারটা একটু ইউজফুল হবে, এই যে লটা শিখলাম। বাট আমি জাস্ট ভেরিফাই করে দেখালাম যে এটা তুমি আই লিখলে এই জিনিসটা লিখতে, জাস্ট এই স্টেপে এসে লিখতে, আই ইকুয়ালস টু পুরো সিরিজে কানেক্টেড আছে 2 8 10 সাম করে এই প্রসেস মতো এটা লিখতে দেবে। ওকে, নেক্সট এক্সাম্পল যাচ্ছি। আচ্ছা এক্সাম্পল 1 বললাম কেভিএল, এক্সাম্পল 1 এক্সাম্পল 2 বলছি। সেকেন্ড একটা অ্যাপ্লিকেশন করেছি, দেখো সাপোজ
ভ্যালুগুলো লিখে দিই। এটা 1 ওহম আছে, এটা আছে 1 ওহম, 9 ভোল্ট, 6 ভোল্ট, এটা বলছি 3 ভোল্ট, 4 ওহম, 6 ওহম সাপোজ। তো এই সার্কিটটা যদি আমি অ্যাপ্লাই করতে চাই কেভিএল, খুব সিম্পল লজিক, আমি একদম ডিরেক্ট স্টার্ট করে দিলাম, এই পয়েন্ট থেকে স্টার্ট করো, এটা একটা লুপ, তাহলে এটাকে আমি লুপ 1 বললাম। এরকমভাবে আমি ঘুরবো, তুমি তোমার মতো করে করতে পারো। অ্যান্টি ক্লকওয়াইজকে আমি ক্লকওয়াইজ নিচ্ছি বলে অলওয়েজ ক্লকওয়াইজ নিতে হবে এরকম ব্যাপার নেই। এটা সাপোজ আমি লুপ 1 বললাম, আর এটাকে ঘুরবো লুপ 2 বলে, হয়েছে? তাহলে কিছু নাম দিতে পারি, এ বি সি ডি ই এফ, ডিরেক্ট লিখে দিচ্ছি। দেখো লুপ 1, লুপ 1 এর জন্য কি লিখবো বলো? পোটেনশিয়াল ডিফারেন্স। স্টার্ট করছি এ পয়েন্ট থেকে, লুপ 1টাকে কি নাম দিলাম, মানে কিভাবে আমি ক্লোজ করছি, এ বি সি এফ এ। ক্লিয়ার? এই ক্লোজ পাথে যদি আমি ব্যাক করি, তাহলে আমি ফার্স্টে কারেন্টের অ্যাজাম্পশন কিছু নেব। হ্যাঁ, কারেন্টের অ্যাজাম্পশনটা সবচেয়ে ইম্পর্টেন্ট। কারেন্টকে কিভাবে আমি ডিভাইড করবো, দেখো এখানে ফার্স্ট তোমাকে যেটা অ্যাজিউম করতে হবে যে কারেন্টটা কিভাবে অ্যাজিউম করবো, বা কটা ম্যাক্সিমাম ভ্যারিয়েবল আমি চুজ করতে পারি। যেরকম সিঙ্গেল ভ্যারিয়েবল, ডাবল ভ্যারিয়েবল ইকুয়েশন সলভ করা শিখেছো না? দুটো ভ্যারিয়েবল থাকলে অ্যাটলিস্ট দুটো ইকুয়েশন লাগে, তিনটে ভ্যারিয়েবলের ইকুয়েশন হলে অ্যাটলিস্ট তিনটে ইকুয়েশন লাগবে। সিমিলার লজিকে এখানে যদি তুমি দুটো লুপ লেখো, তাহলে এই লুপের একটা ইকুয়েশন পাবে, যেভাবে আমি বানিয়েছিলাম আগেরটা, একটা লুপে একটা ইকুয়েশন, প্রতিটা লুপ থেকে একটা করে ইকুয়েশন পাবে। তাহলে দুটো লুপের ম্যাক্সিমাম তুমি দুটো ইকুয়েশন পেতে পারো। তার মানে তোমার ক্ষেত্রে তোমাকে ফার্স্টে অ্যাজিউম করে নিতে হবে তুমি কিন্তু একটার দুটোর বেশি কারেন্ট কনসিডার করতে পারবে না। তোমার কাছে সব কিছু জানা আছে, রেজিস্ট্যান্স অ্যান্ড ভোল্টেজ জানা আছে, বাট কারেন্ট জানা নেই। সব আই ইন্টু আর হবে না বারবার, তাহলে আইগুলো ইনক্লুড হবে। এবার আই এর ভ্যালু কিন্তু দেওয়া নেই, ক্যালকুলেট করতে বলেছে কারেন্ট, বা সিম্পল তোমাকে বললো যে কারেন্ট থ্রু 6 ওহম রেজিস্টার, কিছু বললো কারেন্ট থ্রু 4 ওহম রেজিস্টার, জাস্ট এটাই বললো। ফাইন্ড কারেন্ট থ্রু 4 ওহম, ফাইন্ড I4 কারেন্ট থ্রু 4 অ্যাম্পিয়ার। তাহলে 4 ওহম রেজিস্টার, তার ভিতরে কারেন্ট। তাহলে সিম্পল আমাকে কি বলতে হবে না, এখানে কারেন্ট দুটো লুপে দুটো ম্যাক্সিমাম আমি চুজ করতে পারি। কিভাবে অ্যাজিউম করবো দেখো, কোনো একটা থেকে স্টার্ট করো। আমি সাপোজ অ্যাজিউম করলাম এখানে বড় ব্যাটারি কি আছে, কোনো হাই ভোল্টেজ, যা খুশি যেরকম খুশি চুজ করতে পারো, কিন্তু লজিকগুলো সব যেন ঠিকঠাক থাকে। ফার্স্ট আমি অ্যাজিউম করলাম এখান থেকে একটা আই অ্যামাউন্টে কারেন্ট এলো, I1 বলো, I1 অ্যামাউন্টে কারেন্ট ফার্স্ট দেখবো। আচ্ছা একটা জিনিস বলো, ব্যাটারিতে যে অ্যামাউন্টে কারেন্ট ঢুকবে সেটাই বেরোবে, তাহলে এখান থেকে মাস্ট আমি I1 কিন্তু এন্টার করাবো। এটা এখনই বলার দরকার ছিল না যদিও, কিন্তু এটা একটা লজিক যে ব্যাটারির যে অ্যামাউন্টে কারেন্ট বেরোচ্ছে সেটা কিন্তু ঢোকে যেন। তার আগে চলো যে I1 অ্যামাউন্টে কারেন্ট যদি এখানে আসে, তাহলে আপাতত এই পর্যন্ত I1 রাইট। এই I1 কারেন্টটা এসে কি করবে, দুটো পাথ পাচ্ছে, তাহলে অবভিয়াসলি দুটো ব্রাঞ্চে ডিভাইড হতে চাইবে। তাহলে আমি ধরে নিলাম এইখানে I2 অ্যামাউন্টে কারেন্ট পাস করে গেল। কতটা? I2 অ্যামাউন্টে কারেন্ট পাস করে গেল। তাহলে এখান থেকে যদি I2 অ্যামাউন্টে কারেন্ট পাস করে, কিরচপস কারেন্ট ল অ্যাপ্লাই করবো। এবার কি বলছি না, I1 কারেন্ট এলো, I1 কারেন্ট এখানে এন্টার করলো, I2 লিভ করে গেছে, তাহলে রিমেনিং এইটুকু এদিকে লিভ করবে। আমি যদি লিভ করবেই ধরে নিই, ভুল ধরতেই পারি, কিন্তু যদি লিভ করবে ধরে নিই, তাহলে আমি বলবো I1 এর থেকে I2 কম ধরছি এই অ্যাজাম্পশনের উপর বেস করে, তাহলে রিমেনিং টুকু মানে I1 মাইনাস I2 যেটুকু বেঁচে ছিল সেইটুকু এদিকে বেরিয়ে গেল। এটা যতটুকু প্রোভাইড করলো এদিকে খানিকটা গেছে, বাকিটুকু এদিকে গেছে। যদি তুমি এখানে ধরতে যে I2 অ্যামাউন্টের কারেন্ট কিছু অ্যামাউন্টের কারেন্ট আসছে, তাহলে কি বলবো, এখান দিয়ে যা ঢুকবে এটা মিলিয়ে এটা হবে। বুঝতে পারছো আশা করি। আচ্ছা এক মিনিট, ওকে। তো I1 ঢুকলো, I2 যদি বেরোয় রিমেনিং কারেন্টটুকু এদিক দিয়ে বেরোবে। তো এখন I1 মাইনাস I2 যদি এদিক দিয়ে আসে, পুরোটাই I1 মাইনাস I2 হয়ে এদিকে বেরোবে। তাহলে সিম্পল এখানে মনে রাখো I1 মাইনাস I2 এই অ্যামাউন্টে কারেন্ট এদিক দিয়ে ঢুকলো। এখন লুপ 1-এ বলো, এই লুপে যদি আমি কমপ্লিট করি ক্লোজ পাথটা, তাহলে ফার্স্ট এ পয়েন্ট থেকে স্টার্ট করবো। আমি যেরকমভাবে নাম দিয়েছি এ পয়েন্ট থেকে যদি স্টার্ট করা হয়, তোমার কারেন্টটা কোন দিকে ফ্লো করছে, কারেন্টের ডিরেকশনটা দেখো, কতটা অ্যামাউন্টে কারেন্ট, I1 অ্যামাউন্টে কারেন্ট, কিন্তু যাচ্ছ তুমি কোন দিকে, কারেন্টের ডিরেকশানে। তুমি যাচ্ছ কারেন্টের ডিরেকশানে, কারেন্ট যেদিকে যাচ্ছে তুমি সেদিকে যাচ্ছ, মাইনাস লাগাও, কারেন্টের ডিরেকশানে গেলে নেগেটিভ হয়। কতটা? 1 ওহম, তাহলে 1 ইন্টু I1। নেক্সট কারেন্টের ডিরেকশানেই যাচ্ছ, আবারও কারেন্টের ডিরেকশানে যাচ্ছ, কি নাম দেবো, এখান থেকে আমি বলতে পারি যে 1 ইন্টু
কারেন্টের ডিরেকশন বলতে নেগেটিভ লাগাবো 1 ওহম। আচ্ছা এটার একটু ভ্যালু চেঞ্জ করে দেবে, 2 ওহম করে দাও, জানি না ভালো রেজাল্ট আসবে কিনা। 2 ওহম, তাহলে আমি বলবো 2 ওহম ইন্টু ওর কারেন্ট কত, এটাও I1, আবারও কারেন্টের ডিরেকশানে, তাহলে এখানে বলবো আবার -4 ইন্টু I2 কারেন্ট, কিন্তু ওটার ভিতরে কারেন্ট কত I2। তারপরে সেলের জন্য কি বলেছি যে পজিটিভ থেকে যদি নেগেটিভে যাও তাহলে উল্টো হয়ে যায়, তাহলে -6, সবই মাইনাস চলছে, -6। দেন এখানে আবার যদি এই ব্রাঞ্চে আসি, মানে এই তো ক্লোজ পাথ করবো, এইখানে ফার্স্ট টাইম একটা পজিটিভ পেলাম, কতটা +9, প্লাস, হ্যাঁ নেগেটিভ থেকে পজিটিভে যাচ্ছে না ব্যাটারি, নেগেটিভ থেকে পজিটিভে, তাহলে +9, ক্লোজ পাথ হয়ে গেছে, এই পয়েন্টে ব্যাক করে চলে এসছে 0। কি লিখবো, এখান থেকে এদিকে নিয়ে নাও I1 সবগুলো, এটা I1 I2 আছে, তাহলে -3I1 -4I2 +6, মানে এদিকে -3 করে নাও, তাহলে এখান থেকে ফার্স্ট ইকুয়েশন পেয়ে গেলাম 3I1 + 4I2 = 3, ফার্স্ট ইকুয়েশন 1, রাইট। লুপ 2 এর জন্য সেম লজিকে ইকুয়েশন লিখবো, ফটাফট লিখছি দেখো। লুপ 2 বলতে নামটা কেমন দেবো, এফ থেকে স্টার্ট করছি, সাপোজ আমি সবসময় এই কর্নার থেকে স্টার্ট করছি, FCDEF, ক্লোজ পাথ কমপ্লিট, ডিরেক্ট লিখে দিচ্ছি। ফার্স্ট কোথা থেকে কোথায় যাচ্ছ, এই যে 6 ভোল্ট ব্যাটারির নেগেটিভ থেকে পজিটিভে যাচ্ছ, ভেরি গুড, প্লাস লিখলাম, ফার্স্টেই প্লাস পেয়ে গেছি। দেন আবারও কারেন্টের এগেনস্টে যাচ্ছ, এই ব্রাঞ্চে কারেন্ট এদিকে আসছে, তুমি যাচ্ছ কোন দিকে, কারেন্ট এদিকে আসছে, অ্যাজিউম করেছো, যাচ্ছ কোন দিকে, এদিকে, তাহলে 4 × I2 প্লাস লিখে 4 × I2 প্লাস লিখে 4 × I2, দেন কারেন্টের ডিরেকশনে যাচ্ছ, আবার কারেন্টটা এদিকে কতটা না I1 - I2, উপরে দেখো I1 - I2 কারেন্টে ঢুকেছে, তাহলে এটাই আসছে। তাহলে এখান থেকে বলতে পারি যে I1 - I2 কারেন্টের ডিরেকশনে তুমি যাচ্ছ থ্রু 6 ওহম, তাহলে 6 ওহমের জন্য মাইনাস লিখবো, 6 ইন্টু কারেন্টের ভ্যালু কত I1 - I2, দেন কত লিখলাম, এখান থেকে আবার একটা সেল পেয়েছি, বাট সেলের ক্ষেত্রে পোলারিটি নেগেটিভ টু পজিটিভ নয়, পজিটিভ টু নেগেটিভ, উল্টো পোলারিটি, তাহলে -3 ভোল্টের ব্যাটারি =0 হবে। এটাকে অ্যারেঞ্জ করো, তাহলে এখানে I1 কত আসছে, -I1 এর ভ্যালু হচ্ছে 6I1, I2 এর ভ্যালু কত +4 +6 মানে +10I2, এদিকে করলে মাইনাস, প্লাস হচ্ছে 3, এদিকে হলে -3, তার মানে কি পাচ্ছি 6I1 - 10I2 = 3, ইকুয়েশন 1 and 2 সলভ করতে পারবে আশা করি। এটা থেকে এটা সলভ করবে কি করে, সিম্পল, 1 and 2 কে 1 × 2 করে দাও, 1 × 2 -2 করে দাও, ইকুয়েশন 1 × 2। এটা করলে কি করব বলো, 3 × 2 = 6I1, 4 × 2 = 8I2 = 6, এইদিকে লিখলেই বলবো 6I1 - 10I2 = 3, এটা আনচেঞ্জ আছে, এটা মাইনাস করব, এটা -1 প্লাস হয়ে যাবে, এটা মাইনাস করব, এটা কেটে যাবে, তাহলে 18I2 = 3, তার মানে আমি বলতে পারি I2 = 1/6 অ্যাম্পিয়ার। বেরিয়ে গেছে I2, যে কোনো একটা ইকুয়েশনে পুট করে দেবে। ফার্স্ট ইকুয়েশন ফ্রম ইকুয়েশন 1 যদি বলি, ফ্রম ইকুয়েশন 1 যদি লিখি, তাহলে I1 এর ভ্যালু কত লিখবো, 3I1 = 3 - 4I2, মানে আসছে 3 - 4/6 মানে 2/3 লিখে দিই, তাহলে I1 = কত হচ্ছে না, এটা থেকে এটা করলে কত আসছে 339, 7/3 মানে 7/9 অ্যাম্পিয়ার পজিটিভ আসছে, মানে সব অ্যাজাম্পশন ঠিকঠাকই ছিল, I1 2 সবই ঠিক ধরেছিল, ভ্যালুগুলো এরকম 1/6 অ্যাম্পিয়ার, I2 = 1/6 অ্যাম্পিয়ার, I1 হচ্ছে 7/9 অ্যাম্পিয়ার। ক্লিয়ার হয়েছে, এই হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন। আচ্ছা আরেকটা অ্যাপ্লিকেশন দিই, আচ্ছা আরেকটা ইজি টাইপের এক্সাম্পল দিচ্ছি দেখো। এটা এমনিতে মুখে মুখে করতে পারবে, মুখে মুখে মিনস মানে এমনি ওয়েতে করতে পারবে, আর কিরচপস ল অ্যাপ্লাই করে বাড়িতে একবার ট্রাই করবে। জাস্ট এটা একটা সেল ধরে নাও, যেটা 10 ভোল্টের সেল বলছি, ইন্টারনাল রেজিস্ট্যান্স ধরতে হবে না, জাস্ট এটা একটা 4 ওহম রেজিস্টার বললাম, দেন এখান থেকে রেজিস্টার, এটা প্রবাবলি আগেও করিয়েছি এমনিতে সলভ করানোর সময়। এটা দুটো ওয়েতে ট্রাই করবে, তো নর্মাল ওয়েতে
এখানে ধরে নাও 15 ওহম একটা রেজিস্টার, 30 ওহমের একটা রেজিস্টার, আর এটা বললাম 15 ওহমের একটা রেজিস্টার। আচ্ছা, এটা 4 ওহম বলেছি। তো এই রেজিস্টারের কম্বিনেশনের জন্য আমাকে কিরচফস ল অ্যাপ্লাই করে কারেন্ট বের করতে হবে। এমনিও করতে পারি, অ্যাজাম্পশন যদি বলো কিভাবে করবে, আমি জাস্ট ফটাফট একটা ইকুয়েশন লিখে দিচ্ছি 1 2 3 বলে। ফার্স্ট এটা আই কারেন্ট এলো বলো, I1 কারেন্ট এসে কি করবে, কটা লুপ আছো, 1 2 3, তিনটে লুপ পেয়ে গেছো। কিন্তু তাহলে I1 এর মধ্যে আমি ফার্স্টে I2 ধরে নিলাম, I2 ধরে নাও। তাহলে এখানে কত বলবে, I2 যদি চলে যায় তাহলে রিমেনিং আছে I1 মাইনাস I2। সেইখানে এটা এসে আবার কি করলো না, I3 কারেন্ট চলে গেল, অ্যাজিউম করে নাও। তাহলে I3 কারেন্ট এলে কি হবে, I1 এর থেকে I2 গেছিল, আরও I3 চলে গেল, আমি ধরে নিচ্ছি আরও এখনো বেশি আছে। তাহলে রিমেনিং থেকে যাবে I1 মাইনাস I2 মাইনাস I3 কারেন্টের দিক দিয়ে। এখন তুমি বলো এই কারেন্টটা কতটা, ওই I1 মাইনাস I2 প্লাস মাইনাস I3 এসে কি হলো, এখানে দেখো সবাই জয়েন হচ্ছে, I2 জয়েন হচ্ছে, I3 জয়েন হচ্ছে, কার সাথে, I1 মাইনাস I2 প্লাস I3, I1 মাইনাস I2 মাইনাস I3, এর সাথে এটা জুড়ে গেলে কি হবে, পুরো I1 হয়ে যাবে, মিলিয়ে দেখে নিতে পারো। তাহলে I1 বেরিয়েছিল, I1 হয়ে ঢুকলো, এটা স্যাটিসফাই হবেই যে একটা ব্যাটারির একটা এন্ড থেকে যতটা কারেন্ট বেরোবে ঠিক ততটাই কারেন্ট আবার ঢুকবে। তাহলে সিম্পল, এখানে যদি আমি লুপ 1 বলি একই ওয়েতে এরকম একটা ঘুরবো, খুব ইজি। 1 এটা একটা লুপ বলবো, 2 এটা একটা লুপ, 3 বলবো, হয়েছে। তাহলে লুপ 1 আমি ডিরেক্ট ইকুয়েশনগুলো লিখে দিচ্ছি, সলভ করবে নেবে। ফার্স্ট I1 বললাম, লুপ 1 এর নাম কি দেবো, এখান থেকে স্টার্ট করো, আমি আর দেখাচ্ছি না, এখান থেকে স্টার্ট করে এই ক্লোজ লুপ, এখান থেকে স্টার্ট করো ফার্স্ট, এই এন্ড থেকে সবসময় একটা পার্টিকুলার কনভেনশন রাখতে হবে কোনো ব্যাপার নেই, কিন্তু ইজি হবে, নিজের পক্ষে সুবিধা হবে। তাহলে ফার্স্ট এখান থেকে স্টার্ট করো, 10 ভোল্ট প্লাস 10, নেগেটিভ থেকে পজিটিভ লিখছো, ডিরেক্ট লিখে দিলাম প্লাস 10, তারপরে কারেন্টের ডিরেকশনে যাচ্ছ, I1 অ্যামাউন্টে কারেন্ট 4 ওহম, তাহলে নেগেটিভ নেব 4I1, কারেন্টের ডিরেকশনে যাচ্ছ কতটা, 15 ওহমে I2 মাইনাস 15 I2, কারেন্ট ক্লোজড পাথ হয়ে গেছে, 0 করে দাও। ইকুয়েশন 1 কি দাঁড়ালো না, 4I1 মাইনাস প্লাস হয়ে যাবে 15I2 ইকুয়ালস টু 10, ইকুয়েশন 1। নেক্সট লুপ 2 কোথায় দেখতে পাচ্ছ, এই যে কর্নারের উপরে, এটা কি দেখতে পাচ্ছি, এখান থেকে স্টার্ট করবো, আমি সবসময় এরকম স্টার্ট করবো অ্যান্ড ক্লকওয়াইজ ঘুরবো। তাহলে এরকম যদি ঘুরে আসি, এখান থেকে স্টার্ট করো, কারেন্টের এগেনস্টে কতটা, 15 ওহম I2 প্লাস 15, কারেন্টের এগেনস্টে যাচ্ছ প্লাস 15 I2। আচ্ছা, এখানে কোনো ব্রাঞ্চ নেই, এখানে একটা কত আসছি, কারেন্টের ডিরেকশনে কতটা, 30 ওহমের I3, কারেন্টের ডিরেকশন বলে মাইনাস 30 ওহমের I3, তাহলে 30I3 লিখে দাও, 30I3 ক্লোজ পাথ হয়ে গেছে, 0 লিখে দাও। তাহলে কি লিখতে পারি এখান থেকে না, 15I2 এটা কেটে দাও, তাহলে আমি লিখতে পারি ওইদিকে চলে যাবে I2 ইকুয়ালস টু 2I3, এটা একটা ইকুয়েশন, এটা সলভ করতে একটু হেল্প করবে। থার্ড লুপ 3 চলে যাও, এটা এমনিতে সলভ করে দেখতে পারো, কি করে এমনিতে কারেন্ট কি করে বের করবে না, তিনটে প্যারালাল, এই তিনটে প্যারালাল আছে, আমি আগেও এটা সলভ করেছি প্রবাবলি, এই তিনটে যদি সলভ করি তাহলে একটা, এই তিনটে প্যারালাল করলে একটা ইকুইভ্যালেন্ট আসবে, তার সঙ্গে এটা সিরিজ হয়ে যাবে, কারেন্ট বেরিয়ে যাবে, তারপরে একটা ব্রাঞ্চে বের করে নেবে, যেরকম ভাবে আমরা আগে করেছি। কিন্তু এখন আমি কিরচফস ল অ্যাপ্লাই করে জাস্ট ভেরিফাই করছি। এটা যদি আমি করতাম এখানে এই লুপের জন্য, এখান থেকে স্টার্ট করবো, সবসময় আমি লেফট, তোমার একটা অ্যাজাম্পশন থাকবে যে লেফটের আমি এই পয়েন্ট থেকে স্টার্ট করবো, ঘুরবো, তারপরে এখান থেকে স্টার্ট করো, কারেন্টের এগেনস্টে যাচ্ছ ফার্স্ট, এটার কারেন্ট কোন দিকে যাচ্ছে, কোন দিকে, অপোজিটে, তাহলে প্লাস 30তে কারেন্ট কত I3, কোন দিকে, কারেন্টের ডিরেকশানে কত, 15-এ কারেন্টের ডিরেকশানে, তাহলে মাইনাস লাগাবো, 15 ইন্টু কারেন্টের ভ্যালু কত, I1 মাইনাস I2 মাইনাস I3, কি হয়েছে, সেম পয়েন্টে ব্যাক করে চলে এসছো, লিখে দাও, কি লিখবে বাবা, এখানে I1 I2 I3 তিনটে ইকুয়েশন চলে, মানে তিনটে ভ্যারিয়েবল চলে এসছে, ঠিক আছে। তাহলে হচ্ছে তোমার 15I1 প্লাস 15I2, তারপরে I3তে কত আছে, প্লাস আছে 45, একসঙ্গে করে দিলাম, 45I3 ইকুয়াস টু 0, এমনিতে শর্টে করা যায়, ইকুয়াস টু যদি 0 করো তাহলে এখান থেকে লিখতে পারি I1 প্লাস I2 প্লাস 3I3 ইকুয়াস টু 0। কী করে সলভ করবে, এটাকে I1 আর 2 এর ইকুয়েশন বানিয়ে নাও তো, I3 ইকুয়াস টু কি লিখতে পারি বলো, এটাকে এই ইকুয়েশন 3 নাম দিলাম, এটাকে সলভ করার জন্য দেখো I1 থাক, I2 আমি এইটার সঙ্গে সলভ করব, এটার সাথে, তার জন্য কি করলাম, I1 প্লাস I2 রেখে দাও, I3টাকে I2তে রিপ্লেস করে দাও, তো এই যে এখান থেকে আমাকে বলো 3 ইন্টু I3 ইকুয়াস টু কি লিখতে পারি, I2/2 না, কি বললাম বুঝতে পারলে, এই যে I3 ইকুয়াস টু কি লিখবো, I2/2, তাহলে পুরোটাই I2 এর ইকুয়েশন হয়ে গেল না, ইকুয়াস টু 0, কি লিখলাম
I1 আর এটা মানে কত আসছে 3/2 প্লাস 1 মানে হচ্ছে 5/2 5/2 ইন্টু I2 ইকুয়ালস টু 0 ইকুয়েশন এই 4 নাম দিলাম সাপোজ। এইটার সাথে এটা সলভ করলে পারবে, দেখো 4 টাইম মাল্টিপ্লাই করে দাও, তাহলে 4I1 প্লাস 15I2 ইকুয়ালস টু 10, 4 টাইম মাল্টিপ্লাই করলে 4I1 4 2 যা 10 আসবে, I2 ইকুয়ালস টু 0 মাইনাস করে দাও, এটা মাইনাস করো ইকুয়ালস টু, তাহলে বেসিক্যালি এটা 0 মানে তোমার এটা মাইনাস করলে কিছু আসবে না, তাহলে তোমার 5I2 ইকুয়ালস টু 10, I2 ইকুয়ালস টু 2 অ্যাম্পিয়ার বেরিয়ে গেল। I1 বের করবে, যে কোনো একটা ইকুয়েশন থেকে বের করে নাও। I1 ইকুয়ালস টু নিচের ইকুয়েশন থেকে দেখতে পাচ্ছি মাইনাস 5/2 টাইম অফ I2 কত আসছে 2 করলে মাইনাস 5 অ্যাম্পিয়ার, মাইনাস 5 অ্যাম্পিয়ার। I3 বের করবে, এটাই I2 বেরিয়ে গেল, I1 2 বেরিয়ে গেছে, মানে I1টা ভুল অ্যাজিউম করা হয়েছিল, সরি এখানে একটু ভুল হয়ে গেছে, এইটা I1টা নেগেটিভ হবে, মাইনাস 15I1 হবে, ভুলটা এখানে হয়ে গেছে। মাইনাস 15I1 হলে মাইনাস I1 বলবো, মাইনাস I1 একটু গন্ডগোল হবে, মাইনাস I1 হলে এটা কোথায় মাল্টিপ্লাই করেছিলাম 4 মাল্টিপ্লাই করেছিলাম, তাহলে এটা আর মাইনাস করার দরকার ছিল না, প্লাস করলেই হতো, তাহলে এটা প্লাস থাকলে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে এটাই আসবে, প্লাস 10 আর 15 10 25 ইকুয়ালস টু 10, তাহলে I2 ইকুয়ালস টু বেরোতো তোমার প্লাস প্লাসই থাকতো 25 ইকুয়ালস টু I2 ইকুয়ালস টু হচ্ছে তোমার 2/5 অ্যাম্পিয়ার, 2/5 যদি বসাই তাহলে I2 ইকুয়ালস টু এটা বসালে কত আসবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা মাইনাস 5/2 টাইম অফ I2 ইকুয়ালস টু কত 2/5 5 কাটবে মানে 1 অ্যাম্পিয়ার হয়ে যাবে, প্লাস 1 অ্যাম্পিয়ার, সরি একটু ভুল হয়ে গেছিলো এইখানে। তো এবার ভ্যালু বসালে তুমি পেয়ে যাবে কি আসছে দেখো, I3 ফাইনালি ক্যালকুলেট করবে, I1 বেরিয়ে গেছে, 2 বেরিয়ে গেছিল, I3 কত আসছে না I2 এর হাফ, I3 ইকুয়ালস টু I2/2 মানে জাস্ট হাফ অ্যাম্পিয়ার, স্যাটিসফাই করে এবার সব জায়গায় দেখে নিতে পারো, বোঝা গেছে। এবার একটা ইন্টারেস্টিং এক্সাম্পল দিচ্ছি, হুইটস্টোন ব্রিজ আনব্যালেন্স কন্ডিশন। হুইটস্টোন ব্রিজ ব্যালেন্স কন্ডিশন তো করে ফেলেছি, আচ্ছা হ্যাঁ এখানে বোর্ডসে একটা কোশ্চেন আছে, করিয়ে দিই ব্যাপারটা, যে হুইটস্টোন ব্রিজ সাপোজ দেওয়া আছে যে ফাইন্ড দ্য কন্ডিশন, একটা এক্সাম্পল দিচ্ছি, ওটার উপর আনব্যালেন্স কন্ডিশন আমি সলভ করে দেখাবো। সিম্পল বলছে যে হুইটস্টোন ব্রিজের ব্যালেন্সের কন্ডিশন বের করো, অ্যাপ্লাইং কিরচপস ল, ফাইন্ড দ্য কন্ডিশন অফ ব্যালেন্স হুইটস্টোন ব্রিজ। সাপোজ সিম্পল আমি বললাম দেখো, এখান থেকে একটা রেজিস্টার গেছে, যেরকমভাবে স্ট্রাকচার অলরেডি করে ফেলেছো আমরা, ক্যাপাসিটার রেজিস্টার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার সময় অনেকবার হুইটস্টোন ব্রিজের ইউজ করেছি। তো সিম্পল ভাবো, আমাকে হুইটস্টোন ব্রিজে যদি কিরচপস ল অ্যাপ্লাই করে হুইটস্টোন ব্রিজের ব্যালেন্স কন্ডিশন বার করতে বলা হয়, তাহলে সিম্পল আমি বলবো এটা একটা R1 রেজিস্টার, এটা একটা R2 রেজিস্টার, এটা R3 সাপোজ, R4 তোমার মতো করে তুমি ডিফাইন করতে পারো, R1 R2 R3 R4 এটাই কনভেনশনাল। তো সেখানে আমি সাপোজ কনসিডার করলাম এখানে একটা গ্যালভানোমিটার কানেক্ট করা আছে, যে কিনা ডিটেক্ট করবে কারেন্টটাকে, আর হতে পারে আমি বললাম এখানে একটা রেজিস্টার, রাইট, এখানে কেউ রেজিস্টার কানেক্ট করতে পারে, এটাকে কেউ গ্যালভানোমিটারও কানেক্ট করতে পারে, যে কিনা কারেন্টটাকে ডিটেক্ট করবে। সিম্পল লজিক, এটা যে ভেতর দিয়ে যদি কারেন্ট ফ্লো না করে তাহলে সেটা হচ্ছে ব্যালেন্স কন্ডিশন। কি বলছি বুঝতে পারছো, এটাকে বেসিক্যালি ডিরাইভ করেছে, বলছে ডিরাইভ দ্য কন্ডিশন ফর balanced Wheatstone bridge, bridge by KVL বা Kirchhoff's law by applying Kirchhoff's law.
কিরচফস ল মানে ভোল্টেজ ল, কারেন্ট ল দুটোই অ্যাপ্লাই করতে পারো, দুটো লকে কম্বাইন্ডলি কিরচফস ল বলা হচ্ছে। তো সেখানে আমি সাপোজ এটা বললাম R5, যদি এটা গ্যালভানোমিটার ধরে নাও বা কোনো রেজিস্টার ধরে নাও, এটা বলছে ডিরাইভ দ্য ব্যালেন্সড কন্ডিশন, ডিরাইভ দ্য কন্ডিশন ফর ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ। তাহলে ব্যালেন্স কন্ডিশন কি? ব্যালেন্স কন্ডিশন বলছে আন্ডার ব্যালেন্স কন্ডিশন, ব্যালেন্স কন্ডিশনে যদি হয়, আন্ডার ব্যালেন্স কন্ডিশন, ব্যালেন্সড কন্ডিশন, ব্যালেন্স তখনই বলবো যে এই আই এর ভেতর দিয়ে I5টা সেটা মাস্ট জিরো হবে, আই এর ভেতর দিয়ে কারেন্টটা জিরো হবে। এই যে এটা গ্যালভানোমিটার কেউ কেউ বলে, এটাকে গ্যালভানোমিটার কানেক্ট করবে, কারেন্ট যেহেতু ডিটেক্ট করবে তো গ্যালভানোমিটার কানেক্ট করে দিয়ে বলবো সেটাতে কারেন্ট জিরো। এখন তুমি কোনো একটা ভি ভোল্টের ব্যাটারি কানেক্ট করে দিলে সিম্পল ভাবো যে কিনা কারেন্টটা প্রোভাইড করছে। তাহলে এখানে আই অ্যামাউন্টে কারেন্ট যদি পাস করে তাহলে এই আইটা এসে কি করবে না, আইটা এসে সিম্পল লজিক, এখানে আইটা এসে দুটো ব্রাঞ্চে ডিভাইড হবে, I1 অ্যান্ড I2। না অত কমপ্লিকেটেড করার দরকার নেই, সিম্পল এটাকে আই আর I মাইনাস I1 করে, এটা তো আই, আমি ধরে নিলাম এদিকে এটা আই, এখান থেকে ধরে নিলাম I1 অ্যামাউন্টে কারেন্ট গেল, তাহলে এখানে রিমেনিং কারেন্টটা যাবে কতটা না, আই এর থেকে I1 যতটুকু রিমেন থাকে, I মাইনাস I1 অ্যামাউন্টে কারেন্ট যাবে। এখন এদিকে কোনো কারেন্ট যেহেতু কানেকশন হচ্ছে না, কারেন্ট নেই, তাহলে সিম্পল আমি বলতে পারি এখান দিয়ে পুরো I1 এলো আর এই I1টা জাস্ট এদিক দিয়ে পাস করে গেল, এখান দিয়ে I মাইনাস I1 মানে পুরো I মাইনাস I1টাই পাস করলো। এখন দেখো এই দুটো আবার যখন জয়েন হচ্ছে I মাইনাস I1 অ্যান্ড I, তো I ফর্ম হয়ে গেল, এখন আই ফ্লো করে গেল এদিক দিয়ে। তাহলে আই ঢুকেছিল, ব্যাটারি কন্ডিশন আমি বলেছিলাম যে আই এন্টার করলে এক্স্যাক্টলি আই পাস করবে। তো ব্যাপারটা হচ্ছে এইটা চেক করা যে ঠিকঠাক আছে কিনা, তাহলে আই হয়ে গেছে, আমার কনসিডারেশনগুলো ঠিকঠাক আছে। তাহলে এখন তুমি কি বললে না এখানে কোনো কারেন্ট ফ্লো করছে না এই ব্রাঞ্চে, তাহলে এটা একটা ক্লোজ লুপ যদি বানাই, এটা একটা ক্লোজ, কারেন্ট নেই, বাস কানেকশন আছে, কানেকশন আছে, কারেন্ট নেই। এই পোর্শনে আমি সাপোজ বললাম এটাকে I2, যেটা কিনা জিরো করে দিলাম, এটাকে I2 জিরো করে দিলাম। তাহলে সিম্পল লজিক, আমি দুটো লুপ কনসিডার করবো, লুপ 1 কন্ডিশনটা ডিরাইভ করার জন্য, লুপ 1 অ্যান্ড লুপ 2 কিভাবে লিখছি দেখো, লুপ 1 অ্যান্ড লুপ 2 এখান থেকে স্টার্ট করবো, সাপোজ এই রেজিস্টারটা R1, তাহলে লুপ 1 যেটা লিখেছি সেটার ক্লোজড কন্ডিশন আমি লিখি লুপ 1 এর জন্য, এই পয়েন্ট থেকে স্টার্ট করলে ডিরেকশনে যাচ্ছ কারেন্টের ডিরেকশনে, মনে আছে কারেন্টের ডিরেকশনে হলে ভোল্টেজটা নেগেটিভ হয়, ভোল্টেজের ভ্যালু কত হয় না I ইন্টু আর, এখানে I কত I1, আর এর ভ্যালু কত না R1, নেগেটিভ যেহেতু কারেন্টের ডিরেকশনে যাচ্ছি। তারপরে এখানে কারেন্টই তো নেই, তাহলে পরেরটা প্লাস মাইনাস যাই লেখো জিরো হবে আলটিমেট। তারপরে টাইম বলতে পারি কারেন্ট এদিকে আসছে, বাট তুমি ঘুরে আসছো কোন দিক দিয়ে, এই যে আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যখন ব্যাক করবো টোটাল ভোল্টেজ জিরো লিখবো, তো এই পয়েন্টে যখন ব্যাক করছি তখন দেখো কারেন্টের আমি অপোজিট ডিরেকশন মুভ করছি, কারেন্ট এদিকে ট্রাভেল করছে আর তুমি মুভ করছো এদিকে, তাহলে আমি বলতে পারি এটা প্লাস হয়ে যাবে কতটা না, এর ভেতর দিয়ে কারেন্টের ভ্যালু হচ্ছে I মাইনাস I1, রেজিস্টারের ভ্যালু কত, রেজিস্ট্যান্স কত না R3, তাহলে ওভারঅল এই পয়েন্টে এসে ভোল্টেজ জিরো হয়ে গেছে, ইকুয়েশন 1। তাহলে এখান থেকে আমি কি পেতে পারি বলো, I1 এর রেসপেক্টে ঠিক আছে, I1 এর দিক দিয়ে লেখো, এখানে তোমার এলো কত I1, এদিকে এলে R3, R3 মাইনাস R1 ইন্টু I1, আর এদিকে হচ্ছে আইটা যদি নাও, এটা I1 নিলাম, আইটা হচ্ছে তোমার R3 প্লাস I ইন্টু R3 ইকুয়ালস টু 0। লুপ 2 লেখো, লুপ 2 এর কন্ডিশন যদি লিখি তাহলে সেখানে লিখবো কত, সেকেন্ড লুপ আমি সাপোজ এখান থেকে স্টার্ট করবো, এখান থেকে কমপ্লিটলি ঘুরে, তাহলে ফার্স্টেই তুমি জিরো পাচ্ছ, জিরো, পরেরটা কারেন্টের ডিরেকশন বলে নেগেটিভ, কতটা I1 অ্যামাউন্টে কারেন্ট ফ্লো করছে থ্রু R2, IR2, দেন কারেন্টের এগেনস্টে, তাহলে এটা প্লাস হয়ে যাবে, প্লাস কারেন্টটা কত I মাইনাস I1 অ্যামাউন্টে কারেন্ট, রেজিস্টার কত R4, ক্লোজ লুপ ফর্ম করে গেছে, জিরো লিখবো, I1 এর পার্টে কত আছে, I1 এর পার্টে কি আছে দেখো, সিম্পল এটা লিখতে পারি, এদিকে এলে I4 মানে R4 মাইনাস R2, এদিকে হলে প্লাস I ইন্টু R4 ইকুয়ালস টু 0। না এটাকে রাদার একটু চেঞ্জ করে নাও, যেহেতু আমি রেজিস্ট্যান্সে কন্ডিশন আনতে যাচ্ছি, এই কারণে এই লাইনে না লিখে, মানে এই যে চেঞ্জটা আমি করলাম না, এখানে অ্যারেঞ্জ করলাম যেভাবে রিঅ্যারেঞ্জ করেছি সেটাকে একটু অন্যরকম ভাবে লেখো, তো I আর I এর টার্মগুলো একসঙ্গে করো, রেজিস্ট্যান্সের রেশিও I1/2,
এখানে I1 তো বেসিক্যালি রেজিস্ট্যান্সের কোএফিসিয়েন্টগুলো ইকুয়াল করো, রেজিস্ট্যান্সের কোএফিসিয়েন্টগুলো বের করো। তাহলে R1 এর কোএফিসিয়েন্ট কি কি আসছে বলো তো? R1 এর কোএফিসিয়েন্ট একটাই, আর এটা মানে ফার্স্ট ইকুয়েশন থেকে করো, এই রিডাকশন লাগবে না, নেক্সট রিডাকশনগুলো লাগবে না। তাহলে সিম্পল আমি এই ইকুয়েশন থেকে লিখতে পারি, এখান থেকে আমি লিখবো, এখান থেকে লিখতে পারছি কি না I ইন্টু R1 ইকুয়ালস টু হচ্ছে তোমার I মাইনাস I1 ইন্টু R3। এই ইকুয়েশন থেকে লিখলে কি লিখবো? এখান থেকে লিখবো I ইন্টু R2, I1 ইন্টু R2 ইকুয়ালস টু এইদিকে চলে যাবে I মাইনাস I1 ইন্টু R3। সেকেন্ড লাইনটা লাগবে না, এই লাইনটা এক্সট্রা করে ফেলেছি, এটা লাগবে না, এটা কমপ্লিকেটেড হয়ে যাবে রাদার। এখান থেকে করলেই আমি বুঝতে পারছি, দেখো এটা মাইনাস ছিল, এটা প্লাস ইকুয়ালস টু ছিল, তাহলে অপোজিট সাইড নিলাম। এটা ইকুয়েশন 1 যদি নাম দিই, আর এটাকে ইকুয়েশন 2 বলি, লুপ 1 আর 2 থেকে এসছে বলে, তাহলে এই দুটো রেশিও নিয়ে নাও। 1 ডিভাইডেড বাই 2 করে দাও তো, 1 ডিভাইডেড বাই 2 যদি করে দিই কি আসবে? 1/2 মানে I1 কেটে গেল, সরি I1 কেটে গেল, তাহলে R1 বাই R2, আচ্ছা লিখে দিচ্ছি I1 ইকুয়ালস টু হচ্ছে I মাইনাস I1 টাইম অফ ওটা R3 আছে উপরে, আর এটা হচ্ছে তোমার সরি I মাইনাস I1 একই কোয়ান্টিটি অফ R4, এই যে এখান থেকে লিখেছেন R4, তাহলে কি দাঁড়ালো? R1 বাই R2 ইকুয়ালস টু সরি R1 বাই R2 ইকুয়ালস টু R3 বাই R4। সিম্পল লজিক, এটা আমরা অনেকবার ইউজ করেছি, জাস্ট প্রুফটা দেখালাম। কি করলাম, এটাকে একটা লুপ কনসিডার করে নিলাম, এদিকে যেতে হবে না আমাকে, জাস্ট কন্ডিশন বের করতে গেলে এই একটা লুপ কনসিডার করতে হবে, এই একটা লুপ কনসিডার করতে হবে, এটাতে কারেন্ট নেই, তারপর কিরচফস ল যেভাবে লিখেছি, এটা লুপ 1 এ লিখেছি, এটা লুপ 2 তে লিখেছি, আর কিচ্ছু করতে হবে না, জাস্ট ওটাকে অপোজিট সাইড নিয়ে যাও, এটা ইকুয়ালস টু এটা, এটা ইকুয়ালস টু এটা, রেশিও নিয়ে নাও, R1 বাই R2 ইকুয়ালস টু R3 বাই R4। এটা হচ্ছে কন্ডিশন ডিরাইভ করা। এটা তোমার বোর্ডসে আছে যে অ্যাপ্লাইং কিরচফস ল ডিরাইভ দ্য কন্ডিশন ফর ব্যালেন্স হুইটস্টোন ব্রিজ। এবার আমি সাপোজ বলছি যদি আনব্যালেন্সড হুইটস্টোন, এবার হুইটস্টোন ব্রিজের একটা আনব্যালেন্স কন্ডিশন দেখো। আনব্যালেন্স কন্ডিশন বলতে বেসিক্যালি R1 বাই R2 ইকুয়ালস টু R3 বাই R4, যে কন্ডিশনটা লাস্ট এখন ডিরাইভও করে দেখালাম, সেই জিনিসটা এখানে স্যাটিসফাই করছে না। সাপোজ খুব সিম্পল টাইপের যদি কোশ্চেন আসে, এখান থেকে সিম্পল টাইপের ইয়েই আসবে, ভ্যালুগুলো খুব ম্যাচ করানোই থাকবে। ধরেন আমি 5 ওহম বললাম, 10 ওহম বললাম, এদিকে এটাকে R1 আর R2 বলছো, এই দিকটা সাপোজ আমি রিভার্স করে বলছি 10 ওহম আর এটা 5 ওহম, তাহলে উল্টে গেছে কন্ডিশনটা। এটা যদি 5-10 হতো তাহলে কন্ডিশনটা ব্যালেন্স ছিল, বাট এখানে কিন্তু কন্ডিশনটা একটু আনব্যালেন্স টাইপের বলছি, আনব্যালেন্স এক্স্যাক্টলি। এখানে আমি ধরে নিলাম আরেকটা 10 ওহম রেজিস্টার কানেক্টেড আছে, তাহলে অবভিয়াসলি এর ভেতর দিয়ে কারেন্ট ফ্লো করবে এখন, যেহেতু কন্ডিশন ব্যালেন্স নয় বলছি। আর ধরে নাও একটা ব্যাটারি কানেক্টেড আছে, 20 ভোল্টের একটা সেল, 20 ভোল্টের একটা সেল কানেক্টেড আছে এই অ্যারেঞ্জমেন্টের সঙ্গে। এখন আমাকে বলতে হবে যে এটা কিরচফস ল অ্যাপ্লাই করে প্রত্যেকটা রেজিস্টারের অ্যাক্রসে কারেন্ট বের করতে। ধরো এটা R1 R2 R3 R4 বলছি, এটাকে R1 বললাম, R1 এটাকে R2 বললাম, এটাকে R3 বললাম, R4 বললাম। তো এই রেজিস্টারের প্রত্যেকটা থ্রুতে কারেন্ট, এটাকে R5 বলে দাও, প্রত্যেকটা থ্রুতে কারেন্ট বের করতে বলেছে হুইটস্টোন ব্রিজ, সরি কিরচফস ল অ্যাপ্লাই করে। KVL KCL সবগুলো অ্যাপ্লাই করতে হবে, কারণ KCL বারবার ইউজ হয়, আমি আগেও বলেছি যে যদি কারেন্ট আগে ডিফাইন করতে হয়, প্রত্যেকটা ব্রাঞ্চে আগে তো কারেন্ট ডিফাইন করে নিতে হবে। ধরে নাও এই ব্যাটারি থেকে, ব্যাটারি থাকলে অলওয়েজ ট্রাই করবে ব্যাটারি থেকে কারেন্টটা ডিফাইন করতে, ওটা একটু ইজি। যে এখান থেকে ধরে নাও I1 অ্যামাউন্টে কারেন্টটা স্টার্ট করলো, I1 অ্যামাউন্টে কারেন্টটা গিয়ে কি হলো না, I1 অ্যামাউন্টে কারেন্টটা দুটো ব্রাঞ্চে ডিভাইড হবে। আমি ফার্স্টেই একটা ব্রাঞ্চে কারেন্ট পাঠিয়ে দেবো, সাপোজ আমি এটা বললাম I2 অ্যামাউন্টে কারেন্ট পাস করলো, তাহলে I1 থেকে যদি I2 চলে যায় তাহলে রিমেনিং কারেন্ট কত হবে না I1 মাইনাস I2, আগেও করেছি এই টাইপ। দেন I2 থেকে কি হলো, এইখানে একটা কারেন্ট পাস করে গেল, I2 যখন এখানে গেল একটা ব্রাঞ্চ পাচ্ছে কত না, একটা ব্রাঞ্চ দিয়ে I3 অ্যামাউন্টে কারেন্ট পাস করলো। I3 পাস করে গেলে রিমেনিং কারেন্ট কত বলবো, এখানে I2 থেকে I3 গেলে কত হবে I2 মাইনাস I3, এই অ্যামাউন্টে কারেন্টটা এই ব্রাঞ্চ দিয়ে ফ্লো করলো। দেন এটার সঙ্গে এটা আবার জয়েন হয়ে এদিকে কতটা ফ্লো করছে, এই ব্রাঞ্চে গেল I1 মাইনাস I2, তার সাথে I3 প্লাস, এটার সাথে এটা জয়েন হয়ে যাবে, দিয়ে মিলিয়ে দেখে নাও যেটা এক্স্যাক্টলি I1 হয়ে যাবে। I1 অ্যামাউন্টে হতেই হবে, I1 অ্যামাউন্টে কারেন্ট এসে আবার এখানে জয়েন হয়ে গিয়ে ফার্দার I1 ফর্ম করলো, পুরো সার্কিটটা ক্লোজ হলো। এখন সিম্পল আমাকে বলতে হবে যে লুপ এখানে কোথায় কোথায় কনসিডার করবো।
তিনটে ভ্যারিয়েবল দেখতে পাচ্ছি, i1, i2 অ্যান্ড i3। তিনটে ভ্যারিয়েবল মানে আমি আগেও বলেছি অ্যাটলিস্ট তিনটে ইকুয়েশন লাগবে। ইকুয়েশন তিনটে আমি তোমাকে দেখাচ্ছি, লুপ তিনটে দেখাচ্ছি। আগে লুপ 1 ধরে নাও, এটাকে আমি বললাম লুপ 1। আমি বলেছি অলওয়েজ ক্লকওয়াইজ ঘুরবো, তুমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেও পারো। কনভেনশনালি একটা কিছু ধরবে, তাতে সুবিধা হবে, ভুল কোনোটাতে প্রবলেম, কোনোটাতে ভুল হবে না। এটা আমি বললাম লুপ 2, লুপ 1, লুপ 2, আর 3টা ইচ্ছে মতো চুজ করতে পারো, কোনো একটা ক্লোজ লুপ, শুধু ব্যাটারিকে ইনক্লুড করে, কারণ যেহেতু কারেন্ট বের করবো, তাহলে ব্যাটারিকে ইনক্লুড করে আমি এরকম টাইপের একটা লুপ বানাতে পারি, এরকমভাবে এটা ঘুরে আসতে পারি, এদিক দিয়ে ঘুরে আসতে পারো, কিছু কোনো একটা ব্রাঞ্চ নিলেই হবে। আলটিমেট আমি বলতে পারি এই সার্কিট এরকম ঘুরবে, এই যে নিচের দিক দিয়ে যে ক্লোজ লুপ পাচ্ছ, এটা 3 বললাম। তো এই লুপ 1, লুপ 2 আর লুপ 3তে যদি আমি এখন কিরচফস ল অ্যাপ্লাই করি, কেভিএল অ্যাপ্লাই করবো লুপ 1 এর জন্য বলছি, খুব ইজি। এখান থেকে যদি আমি লিখি, তাহলে কারেন্টের ডিরেকশনে ফার্স্টে লিখবো 5 ওহমের অ্যাক্রসে i2 কারেন্ট, তাহলে কারেন্টের ডিরেকশন বলে ফার্স্ট নেগেটিভ সাইন দেবো। কত 5 ওহম বলছো, কারেন্টের ভ্যালু কত 5 ইন্টু i2। দেন তারপরে কারেন্ট কতটা i3, কত 10 ওহমের অ্যাক্রসে, কারেন্টের ডিরেকশন আবারও মাইনাস সাইন, কত 10 ইন্টু i3। তারপরে কারেন্টের এগেনস্ট, এই যে কারেন্ট এদিকে আসছে, তুমি এরকমভাবে সেই এখানে ক্লোজ করবে। তো তাহলে এখানে আসার সময় কি বলছে, কারেন্টের এগেনস্টে, তাহলে কি লিখবো ফার্স্টে, কারেন্টের এগেনস্টে বলে প্লাস সাইন দেবো। কারেন্টের ভ্যালু কত, কত ওহম বলছো না 10 ওহম বলছি, কারেন্টের ভ্যালু কত না i1 মাইনাস 2 বলছি। সার্কিট ক্লোজড হয়ে গেছে, সেম পয়েন্টে ব্যাক করে চলে এসছো, 0 লিখে দিতে পারো। এখন ইকুয়েশনটাকে একটু অ্যারেঞ্জ করো, এটা মানে আমি লিখতে পারি 5 দিয়ে সব কেটে দিতে পারো। তাহলে ফার্স্ট লিখবো মাইনাস i2 মাইনাস 2 ইন্টু i3 প্লাস i1 মাইনাস i2 ইকুয়ালস টু 0। তাহলে কি দাঁড়ালো, এটাকে আমি যদি অ্যারেঞ্জ করি আরেকটু, i1 i2 তে কত থাকছে মাইনাস মাইনাস, মানে 2 ইন্টু i2 মাইনাস 2 ইন্টু i3 ইকুয়ালস টু 0, ইকুয়েশন 1। একটু লেন্দি হবে, কিন্তু পেশেন্স রেখে করতে হবে, কিছু করার নেই। লুপ 2 বোর্ডসেও এরকম আসে, করতে হবে, রেডি করতে হবে। লুপ 2 যদি বলি, এখান থেকে স্টার্ট করে সাপোজ এই লুপে আমি এরকম ক্লোজ লুপ ফর্ম করবো, তাহলে লুপ 2 এর জন্য ফার্স্টে বলছি কারেন্টের এগেনস্টে যাচ্ছে, তাহলে ফার্স্টে প্লাস সাইন লাগিয়ে দাও। 10 ওহম কারেন্টের ভ্যালু কত i3, দেন কারেন্টের ডিরেকশনে মাইনাস সাইন লাগাও। 10 ওহমের ভেতর দিয়ে কারেন্টের ভ্যালু কত i2 মাইনাস i3, তাহলে আবার 10 ইন্টু i2 মাইনাস i3 করলাম। দেন বলছো কারেন্টের এগেনস্টে আবার একটা প্লাস সাইন দেবো, কতটা না 5 ওহমের ভেতর দিয়ে, কারেন্টের ভ্যালুটা একটু কমপ্লিকেটেড, i1 মাইনাস i2 প্লাস i3 মিলিয়ে সার্কিট ক্লোজড হয়েছে, 0 লেখো। তাহলে এখান থেকে 2 দিয়ে কেটে দাও, 2 ইন্টু i3 মাইনাস 2 ইন্টু i2 প্লাস 2 ইন্টু i3 প্লাস i1, 5 দিয়ে কেটে দিয়েছি সব, মাইনাস i2 মাইনাস i3 প্লাস i3 ইকুয়ালস টু 0। i1 কতটা আছে, একটাই আছে i1, i2 কত আছে মাইনাস 1 মাইনাস 3 i2, i3 কত আছে প্লাস 1 প্লাস 5 i3 ইকুয়ালস টু 0, ইকুয়েশন 2। লুপ 3 তে চলো, লুপ 3 তে যদি লিখি, তাহলে কিরকম লিখবো, এই বাইরের দিকে ব্রাঞ্চ দিয়ে কমপ্লিট করবো না, তাহলে এখান থেকে স্টার্ট করবো না একটা, আমি এই ব্রাঞ্চ থেকে এই পয়েন্ট থেকে স্টার্ট করবো সবসময় লেফটের এন্ড, মানে আমার একটা প্রত্যেকের একটা কনভেনশন থাকা উচিত, ওটা দিয়েই অলওয়েজ ফলো করে, ভুল কিছু নয়। তাহলে এখান থেকে আমি ফলো করে যদি এই পর্যন্ত চাই, কোনো রেজিস্টার নেই, কোনো পোটেনশিয়াল ড্রপ নেই, ফার্স্ট রেজিস্টার ফাইজ করলাম এখানে। তাহলে এখানে বলতে কারেন্টের ডিরেকশনে বলে ফার্স্টে মাইনাস সাইন লাগালাম, 10 ওহম রেজিস্টার, কারেন্টের ভ্যালু কত না i1 মাইনাস i2, দেন পরের রেজিস্টার আবারও একই লজিক, কারেন্টের ডিরেকশনে যাচ্ছ, 5 ওহম রেজিস্টার, কারেন্টের ভ্যালু কত i1 মাইনাস i2 প্লাস i3, i1 মাইনাস i2 প্লাস i3। তারপরে নেই এখানে সেলের জন্য কি বলেছি, জাস্ট ব্যাটারির পোটেনশিয়াল, যেটা মানে সেলের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স, যেটা ইএমএফ বলো। সেলের ইএমএফ এখানে 20 দেখতে পাচ্ছি, বাট আমি ট্রাভেল করছি কোন দিকে, এদিক থেকে এসে এরকম, তাহলে নেগেটিভ থেকে পজিটিভ টার্মিনালের দিকে যাচ্ছি, মানে প্লাস লিখবো 20 ইকুয়ালস টু 0। 5 দিয়ে কেটে দাও তো সব, 5 দিয়ে কাটলে মাইনাস 2 ইন্টু i1 মানে হচ্ছে প্লাস 2 ইন্টু i2, দেন এটা আসবে 1 মাইনাস i1 প্লাস i2 প্লাস মাইনাস i3, আর এটা করলে প্লাস 4 ইকুয়ালস টু 0। এদিকে করে নাও, i1 এ কত এলো 213, মাইনাস এন কমন নিয়ে নিচ্ছি, 3 ইন্টু i1, আচ্ছা
আচ্ছা I2 কত হচ্ছে 213, মানে -3 করে দাও, ওটা উল্টো করে দিলাম, I3 নিজের মতো করে দেখবে, সরি I2 এটা, আর I3 তে কত, এটা অপোজিট করলে প্লাস হয়ে যাবে, প্লাস I3 ইকুয়ালস টু মাইনাস ওইদিকে জাস্ট +4 হয়ে যাবে, ইকুয়েশন 3। দেখো বুঝতে পারলে কিনা কি কি ইকুয়েশন হলো। ফার্স্ট ইকুয়েশন 1 2 3 দেখতে পাচ্ছ আশা করি। I1 - 3 ফার্স্টটা লিখেছি কি ইকুয়েশন 1, ইকুয়েশন 1 লিখেছি সরি 2 হবে, একটা 2 হবে, সরি এটা হবে একটা 2, দেন 2 হলে এখানে কত আসবে 2, I2 তে একটা -3 আসবে, I3 ঠিক আছে। পরেরটা ইকুয়েশন 2 তে কি দেখতে পাচ্ছি, ইকুয়েশন 2 তে I1 - 3I2 প্লাস 5/3 ইকুয়ালস টু 0, ঠিক আছে। পরেরটা I3 তে দেখতে পাচ্ছি I3 কত হলো 3I1 - 3I2 প্লাস I3 ইকুয়ালস টু 4। তো এই ইকুয়েশন দুটোকে সলভ করতে হবে। ফার্স্টে ইকুয়েশন দুটোকে সলভ করার ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, ফার্স্ট ইকুয়েশন 1 and 2 বলো। আচ্ছা 1 এর ফার্স্ট I1 এর কোএফিসিয়েন্ট 2 আছে, আর I2 এর ইকুয়েশন 2 তে I1 এর কোএফিসিয়েন্ট 1 আছে। তাহলে আমি ফার্স্ট এটা করি, 1 থেকে 2 ইকুয়েশন 2কে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তো দিয়ে সাবট্রাক্ট করো, কত আসবে না 2 ইন্টু I1 - 3 ইন্টু I2 -2 ইন্টু I3 ইকুয়ালস টু 0। এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করো, 2 ইন্টু I1 -6 ইন্টু I2 প্লাস 10 ইন্টু I3 ইকুয়ালস টু 0, মাইনাস করো, এটা কেটে যাবে, এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, কি দাঁড়ালো প্লাস হয়ে গেলে এটা 3 ইন্টু I2 মাইনাস হলে এটা 12 ইন্টু I3 হয়ে গেল ইকুয়ালস টু 0। দ্যাট মিনস ডিরেক্ট লিখে দিচ্ছি I2 ইকুয়ালস টু হচ্ছে 4I3। এটা একটা নেক্সট ইকুয়েশন এলো, I2 আর I3 এর রিলেশন পেয়ে গেলাম। ওকে, এরপরের রিলেশনটা কোনটা থেকে করবে, 3 থেকে করে দিতে পারো, এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, 1কে এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, মানে ইকুয়েশন 2 ইন্টু 3 করে দাও, সেখান থেকে সাবট্রাক্ট করো ইকুয়েশন 3টাকে, রাউন্ড করে আমি সেগুলো ইকুয়েশন দিচ্ছি। তাহলে ফার্স্টে কি আসবে দেখো, এখান থেকে আসবে 3 ইন্টু I1 মাইনাস 3 ইন্টু I2, সরি 3 9 হয়ে যাবে, 9 ইন্টু I2 প্লাস 15 ইন্টু I3 ইকুয়ালস টু 0। নেক্সট 3 দিয়ে মাল্টিপ্লাই করলে কত আসবে, না এটাকে 1 দিয়ে মাল্টিপ্লাই করবো, কিছু মাল্টিপ্লাই করবো না, বেসিক্যালি 3 ইন্টু I1 মাইনাস 3 ইন্টু I2 প্লাস I3 ইকুয়ালস টু 4, সাবট্রাক্ট করো, এটা কেটে গেল, এটা মাইনাস মাইনাসে প্লাস হলো, এটা মাইনাস হলো, এটা মাইনাস হলো, মানে কি পেলাম -6 ইন্টু I2, আর এটা করলে প্লাস 14 ইন্টু I3 ইকুয়ালস টু -4। ওকে, এটা থেকে ভ্যালু পুট করে দাও এই ইকুয়েশনে, I2 ইকুয়ালস টু কি রেখেছি 4, তাহলে হচ্ছে -24 I2 এর জায়গায় 4 I3 বসাও, তো এটা দেন তারপরে এটা অ্যাজ ইউজুয়াল রেখে দাও, এটা হচ্ছে তোমার প্লাস 14 ইন্টু I3 ইকুয়ালস টু -4। দ্যাট মিনস I3 কত আসছে -10, I3 ইকুয়ালস টু হচ্ছে 4/10, -4/10 মানে জাস্ট 4/10 বলতে পারি, মানে 0.4, 2/5 মানে 0.4 অ্যাম্পিয়ার, 0.4 অ্যাম্পিয়ার ফার্স্ট কারেন্ট বেরোলো I3। ইকুয়েশন এখান থেকে আমি ইকুয়েশন ওইটা থেকে পেয়ে যেতে পারি, ইকুয়েশন একটা 4 নাম দাও, 4 ইকুয়েশন 4 থেকে বোর্ডসে কিন্তু একটা এরকম টাইপের কোয়েশ্চেন আছে, যেটাকে সলভ করতে একটু লেন্থি লাগবে, কিছু করার নেই, সলভ করতে হবে। যদি আমি I2 বের করতে চাই কত পাবো বলো, I2 ইকুয়ালস টু, আমি অলরেডি আগের ইকুয়েশন দেখতে পাচ্ছি 4 ইন্টু I3 কত বেরিয়েছে, I3 ভ্যালু 0.4, তাহলে 4 ইন্টু 2.5 মানে হচ্ছে 20/5 মানে 1.6 অ্যাম্পিয়ার। সিমিলারলি আমি যদি I1 বলি, I1 যে কোনো একটা ইকুয়েশনে দেখে নিতে পারো, এই যে I1 ইকুয়ালস টু কত লিখবো, ফ্রম ইকুয়েশন 2 দেখো তো I1 ইকুয়ালস টু কি লিখতে পারি, I1 ইকুয়ালস টু লিখতে পারি 3I2 -5/3,
ওপরে ইকুয়েশন 2 থেকে দেখো, ফ্রম ইকুয়েশন 3, সরি ইকুয়েশন 2 থেকে লিখছি। কি লিখলাম? এটা ভ্যালু পুট করো, 3 ইন্টু i2 কত বেরিয়েছে? এটা 3 ইন্টু হচ্ছে 1.6 মাইনাস 5 ইন্টু 0.4 মানে হচ্ছে তোমার 5 ইন্টু 0.4 মানে 2.0, 5 ইন্টু 0.4 মানে হচ্ছে তোমার 4.8 মাইনাস 2.8, আচ্ছা 2.8 অ্যাম্পিয়ার আমার লাগবে। কিন্তু এই i1 কারেন্টটাই, i1 ইকুয়ালস টু কত বেরোলো বলো তো? 2.8 অ্যাম্পিয়ার, মানে এটা সার্কিটের টোটাল কারেন্ট। i1 কোথায় ছিল? এই যে i1। তাহলে i1 কারেন্ট যদি পুরো সার্কিটে ফ্লো করে, আমি বলতে পারি পুরো ব্রাঞ্চটাকে যদি আমি একটাই সার্কিট, একটাই রেজিস্ট্যান্স ভাবি, পুরো কনসেপ্ট আমার এরকম দাঁড়াবে না যে এটা একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, লাইক হ্যাঁ যেটা আমি এখন করতে চাইছি যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ আনব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ। যদি কারেন্টের ভ্যালু বেরিয়ে যায় আর কোনো প্রবলেম নেই, তুমি বলেছিলে যে 20 ভোল্ট একটা ব্যাটারি কানেক্ট করেছিলে, তার জন্য এই রেজিস্টারের এই কারেন্টের ভ্যালু কত হয়েছে? আর রেজিস্ট্যান্স আননোন ধরে নাও, এর ভেতর দিয়ে তুমি কারেন্টটা জেনে গেছো i1, যেটা ক্যালকুলেট করে দেখলে কত? 2.8 অ্যাম্পিয়ার, রাইট? তাহলে এখান থেকে আমি পেতে পারি যে এটা যদি কারেন্ট হয় আর এর ভ্যালু কত হবে? সিম্পল ব্যাপারটা বোঝা গেছে যে পুরো সার্কিটটার এই যে কানেকশনটাকে আমি রিপ্লেস করলাম একটা সিঙ্গেল রেজিস্টার আননোন ধরে আর বলে। তাহলে সিম্পল, আমি যদি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে চাই, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমি যদি বলি, তাহলে সিম্পল দেখো, এটা যদি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর হয় তাহলে লিখো না যে i1 ইন্টু আর ইকুয়ালস টু পুরো 20 ভোল্টের অ্যাক্রসে। তাহলে আর ইকুয়ালস টু কত হবে না 20 বাই i1, i1 এর ভ্যালু কত বেরিয়েছে? 2.8, 20 বাই 2.8 মানে 28, আচ্ছা 2.8 বসাও, তার মানে তোমার হচ্ছে 200 বাই 28, 200 বাই 28 মানে হচ্ছে তোমার 50/7। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিট 50/7 ওহম, 50/7 ওহম। ক্লিয়ার হচ্ছে কিনা দেখো? তাহলে এখান থেকে আমি আরেকটা অ্যাপ্লিকেশন দেখলাম যে কিরচপস ল এর কিন্তু অ্যাপ্লিকেশন দিয়ে আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে পারি কোনো কমপ্লিকেটেড সার্কিটে। যদিও এগুলো অত কমপ্লিকেটেড আসবে না, কিন্তু জাস্ট ওইটা বলে রাখলাম। হ্যাঁ, এখান থেকে তোমাদের 5 মার্কসে একটা কোশ্চেন দিয়ে দিল সামথিং, যে একটা আনব্যালেন্স হুইটস্টোন ব্রিজ দিয়ে দিয়েছে, দিয়ে সিম্পল আরেকটু হয়তো ইজি ডেটা দিয়ে আরেকটু সিম্পলিফাই করে দিতে পারে, অত কমপ্লিকেটেড ইকুয়েশন হবে না। কিন্তু ওয়েটা এরকম যে ইকুয়েশন প্রত্যেকটা লিখে এরকম করতে হবে। আর এক্সট্রা 3টে ভ্যারিয়েবল হয়ে গেছে, আমি আগেও দেখিয়েছিলাম, সেইটাকে সলভ করার জন্য আর একটা ইকুয়েশন আমাকে বানিয়ে নিতে হবে, সেটাকে ব্যাটারিকে ইনক্লুড করে। ব্যাটারিকে তো ইনক্লুড করতেই হবে, তার জন্য আমি বললাম থার্ড একটা ইকুয়েশন এখান দিয়ে ইনক্লুড করে নিলাম, দিয়ে জাস্ট এই যে এইগুলো কারেন্টের যে ভ্যালুগুলো বেরোলো জাস্ট আমি রিপ্লেস করে যদি ইকুইভ্যালেন্ট সার্কিট বানাই, তাহলে পুরো কানেকশনটাকে যদি ইকুইভ্যালেন্ট একটা রেজিস্ট্যান্স আর বলি, তাহলে সেটার জন্য পুরো ভোল্টেজটাকে বের করছে, কারেন্টের ভ্যালু বেরিয়ে গেছে, দেন আমি রেজিস্ট্যান্সের ভ্যালুটা এখান থেকে বের করতে পারি। তার মানে বলতে পারি আনব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ সার্কিটের রেজিস্ট্যান্স বের করা যাবে বাই অ্যাপ্লাইং কিরচপস ল।